আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? জি স্যার। স্যার ক্লাসটা কি রেকর্ডেড হবে? হ্যাঁ আমি রেকর্ড করতেছি। আচ্ছা আমরা লাস্ট দিন কি শিখছিলাম মনে আছে? কম্পাইলার, আমরা তো বেসিক্যালি কম্পাইলার পড়তেছি, কম্পাইলারে কোন ফেজ দেখছিলাম লাস্ট দিন? একদম ফার্স্ট ফেজটা, তাই না? লেক্সিক্যাল অ্যানালাইজার। আচ্ছা, তো লেক্সিক্যাল অ্যানালাইজার কম্পাইলারে আমরা ফার্স্ট ফেজ এটা আমরা দেখছিলাম। তো লেক্সিক্যাল অ্যানালাইজার বলেন তো কি ইনপুট নিত? মানে এটার ইনপুটে কে যাইতো আর এখান থেকে আউটপুট কারা বের হতো? Sir, input is to source code and output a stream of tokens. গুড। তার মানে এখানে আমরা অনেকগুলো টোকেন পেতাম, ঠিক আছে? আচ্ছা, লেক্সিক্যাল অ্যানালাইজারে এই টোকেনগুলো কার আবার ইনপুট আকারে যেত? আমাদের ওই যে দুইটা Syntax analyzer. সিনট্যাক্স অ্যানালাইজারে, তাই না? তাহলে এই টোকেনগুলো থেকে আমরা সিনট্যাক্স অ্যানালাইজারের ইনপুট আকারে যেত। আমি আর লিয়া লিখি না কারণ, আর সিনট্যাক্স অ্যানালাইজার থেকে আউটপুট কারা বের হতো এখান থেকে? সিনট্যাক্স ট্রি, ঠিক আছে? Syntax. এখান থেকে আমাদের বের হইতো সিনট্যাক্স ট্রি। তো এটা হচ্ছিল আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজার। আচ্ছা এখন আমি কয়েকটা কোশ্চেন করব। লেক্সিক্যাল অ্যানালাইজার যেহেতু আশা করি অনেকেই ছিলেন ওই দিন। ধরে নেন আমি ওখানে এরকম একটা কোড লিখছিলাম। ইফ এ গ্রেটার দেন বি দেন হলো আমি এরকম একটা কিছু কোড লিখছি, ঠিক আছে? এটা হলো আমার এক নম্বর কোড। এখানে হলো অনেকগুলো লাইন আছে। প্রথম পয়েন্ট, এক নাম্বার কোডে কি কোনো সমস্যা আছে? কি মনে হয় এমনি সিনট্যাকটিক্যালি কোনো সমস্যা আছে? এখানে অনেকগুলো লাইন আছে, লাস্টে সেমিকোলন দিয়ে শেষ হইছে। জাস্ট এই তিনটা লাইন দেখে বলেন এখানে কি কোনো সমস্যা আছে এক নাম্বার কোডে কোনো কোনো ধরনের? না স্যার। কোনো সমস্যা নেই, তাই না? আমরা আমরা সিনট্যাক্স মেনেই করছি। আচ্ছা, তাহলে সমস্যা নাই। আচ্ছা এখন আমরা একটু দেখি, আমরা একটা নতুন আরেকটা কোড লিখি, 2 নম্বর কোড। এইখানে আমরা দেখি যে আমরা যদি এরকম করে লিখি এফ আই এ গ্রেটার দেন ইকুয়াল টু বি, এরকম কিছু। এই ভিতরের লাইনগুলো সব ঠিক আছে, বাইরেরটা আমি খালি ইফের বদলে আমি লিখলাম এফ আই। আচ্ছা এখন বলেন আমি সবার আগে এগেইন এই দুইটা সোর্স কোড যে লিখছি, এই দুইটা সোর্স কোডই সবার আগে লেক্সিক্যাল অ্যানালাইজার দিয়ে পাস হবে। তো আমাকে বলেন এইখানে প্রথম কোড তো সমস্যা নেই, ঠিক আছে? সেকেন্ড কোডে একটা সমস্যা আমরা দেখতেছি, এই সমস্যাটা কি লেক্সিক্যাল অ্যানালাইজার ধরতে পারবে কি পারবে না? এটা একটু বলেন তো। পারবে না স্যার। Sir, আচ্ছা, পারবে না. পারবে না। পারবে না। হ্যাঁ, কেন পারবে না? কেন কেন পারবে না এটা ধরতে? কারণ কি লেক্সিক্যাল অ্যানালাইজারের কাছে ওই সেন্সটা নাই যে আমার গ্রামাটিক্যাল একটা 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 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গ্রামাটিক্যাল স্ট্রাকচার কেমন সেটা সে জানে না। সে খালি জানে যে একটা লেক্সিম কিভাবে ফর্ম হয়, সে খালি জানে যে আচ্ছা ইফকে রিপ্রেজেন্ট করতে আই আর এফ দরকার হয়, আইডিকে রিপ্রেজেন্ট করতে কোনো কিছুর নাম, লেটার ফলোড বাই লেটার অর ডিজিট, এরকম যদি কিছু থাকে তাহলে আমি আইডি বলতে পারবো। বাট কোনটার পর কি থাকা লাগে, যেমন ইফের পর একটা ফার্স্ট ব্র্যাকেট থাকা লাগে, যেমন দেখতেছি ইফের পর একটা ফার্স্ট ব্র্যাকেট থাকা লাগে, এরপর একটা আইডি, তাই না? দেন হলো একটা অপারেশন টাইপের কিছু একটা থাকা লাগে, মানে এটা কি গ্রেটার দেন ইকুয়াল, দেন মানে একটা অপারেটর, এরপর আরেকটা আইডি থাকে, এরপর আরেক ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করতে হয়। এই যে একটা সেন্স যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গ্রামাটিক্যাল অবস্থা কি, এটা কিন্তু লেক্সিক্যাল অ্যানালাইজারের কাছে নাই। ও জাস্ট যেটা করে, ওকে আমি যদি কোনো সোর্স কোড দিই ও শুধু টোকেন বানায়। আচ্ছা এখন আমাকে বলেন তো এই যে প্রথম সোর্স কোডের টোকেন কি হবে লেক্সিক্যাল অ্যানালাইজারের বেসিসে? জাস্ট প্রথম লাইনটা বলেন, এই যে এই লাইনের টোকেন কি হবে? ইফের জন্য আমরা কাকে পাবো, কি টোকেন পাবো ইফের জন্য? ইফ টোকেন পাবো, তাই না? লেক্সিক্যাল অ্যানালাইজার থেকে ইফের জন্য আমরা ইফ টোকেন পাবো। এইটার জন্য কি টোকেন পাবো? এল প্যারেন্ট, তাই না? লেফট প্যারেন্থেসিসের জন্য এল প্যারেন্ট টোকেন পাবো। আচ্ছা এর জন্য কি টোকেন স্যার পাবো? বোর্ড প্রবাবলি দেখা যাচ্ছে না স্যার। তাই? আচ্ছা আমি আবার তাহলে স্ক্রিন শেয়ার করি। আচ্ছা ওই এতক্ষণ বোর্ড দেখা যায়নি? দেখা যাচ্ছিল।
এখন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, এই যে আ- এই প্রথম কোডটা, এটাকে যদি আমি লেক্সিক অ্যানালাইজার দিয়ে পাস করি প্রথম লাইনটার জন্য, কি কি টোকেন পাবো আমরা? কি কি টোকেন পাবো বলেন তো প্রথম লাইনের জন্য লেক্সিক অ্যানালাইজার যদি পাস করি? ইফের জন্য আমরা ইফ পাবো, এটুক সমস্যা নেই। এরপর এটার জন্য কি পাবো? এটার জন্য L parent এল প্যারেন্ট পাবো। তারপর এর জন্য কি পাবো? আইডি। ID আইডি পাবো। তারপর এইটার জন্য ধরে নিলাম যে আমি ওপি নামের কোনো একটা টোকেন ডিফাইন করছি, ঠিক আছে, অটো অপারেটর এরকম কিছু একটা করছি, তাহলে এটার জন্য আমি অপারেটর টোকেন পাবো। এই বি এর জন্য কি পাবো? আইডি পাবো। আর এইটার জন্য কি পাবো? আর প্যারেন্ট পাবো, তাই না? এটা হলো আমার যেটা ঠিক কোড, ওই ঠিক কোডের প্রথম লাইনের জন্য আমরা এই জিনিসগুলো পাবো। আচ্ছা, এই সেকেন্ড কোডটাকে আমরা যখন লেক্সিক্যাল অ্যানালিসিসে পাস করব, এটা আপনারাই বললেন যে এইটার জন্য আমরা কিন্তু লেক্সিক্যাল অ্যানালিসিস ফেজে কোনো রকম ইরর ডিটেক্ট করতে পারবো না। তাহলে বলেন তো এইখানে আমরা কি কি পাবো, কি কি টোকেন পাবো এই সেকেন্ড কোড থেকে? এইটার জন্য কি পাবো? ID গুড। এটার জন্য কিন্তু সে কিন্তু ইফ চিনতেছে না, কি চিনবে? আইডি চিনবে, কারণ কিছু একটা লেটার ফলোড বাই লেটার আছে, তাই না? ও আইডির প্যাটার্নের সাথে ম্যাচ করতেছে, তাহলে সে হলো আইডি রিটার্ন করবে, ঠিক আছে? আর বাকিগুলো যা আছে তাই, তাই না? এটার জন্য এল প্যারেন্ট পাবো, এটার জন্য আইডি পাবো, এটার জন্য অপারেশন পাবো, এটার জন্য আবার আইডি পাবো, এটার জন্য আর প্যারেন্ট পাবো। তাহলে বাকিটুক ঠিক আছে। তাহলে দেখেন আমার যেটা হচ্ছে যে লেক্সিক্যাল অ্যানালিজার থেকে যখন আমরা টোকেনগুলো বের হচ্ছে, এইখানে ইফ ঠিক আছে এটা বের হয়েছে, এখানে আবার আইডি বের হয়েছে, তাহলে ও কোনো রকম ইররটা ডিটেক্ট করতে পারে নাই। ও জাস্ট যেগুলো টোকেন বের হয়েছে ওগুলো টোকেনকে সে সিম্পলি সিনট্যাক্স অ্যানালাইজারের কাছে দিয়ে দিছে, ঠিক আছে? তাহলে এই যে আমাদের যে অ্যাকচুয়াল যে ইরর ডিটেকশনগুলো হয়, যে আমরা যে বুঝছি আচ্ছা ফি মানে যে অ্যাকচুয়ালি এটা ইফ হওয়ার কথা ছিল, বা এটা যে একটা সিনট্যাক্স ইরর, এটা তাহলে কে ডিটেক্ট করতেছে? সিনট্যাক্স অ্যানালাইজার ডিটেক্ট করতেছে, ঠিক আছে? তাহলে সিনট্যাক্স অ্যানালাইজারের কাছে এরকম রুল থাকে। কি রুল থাকে? যে যেমন কথার কথা এখানে যেমন একটা দেখেন, এখানে একটা যেমন রুল এরকম হইতে পারে, ইফের পরে কি থাকতেছে? লেফট প্যারেন্ট থাকতেছে, এরপরে আইডি থাকতেছে, এরপর একটা অপারেশন থাকবে, এরপর আবার একটা আইডি থাকবে, এরপর আর প্যারেন্ট থাকবে। এটা একটা রুল হইতে পারে, ঠিক আছে? এরকম অনেকগুলো রুল আছে সিনট্যাক্স অ্যানালাইজারের মধ্যে। ও সিম্পলি যেটা করে, আমার সোর্স কোডের প্রত্যেকটা ওরকম টোকেন টোকেন বাই টোকেন আসে, যে প্রত্যেকটা টোকেনের সাথে মিলায় যে কোনো রুল মানে কোনো রুল কি স্যাটিসফাই করছে কিনা। যদি কোনো রুলের সাথে স্যাটিসফাই করে গেলে তাহলে তো আমার জন্য ভালো। আর যদি না করে, কোনো রুলের সাথে যদি ম্যাচ না করে, ওর কাছে মনে করেন 100টা রুল আছে, সে চেক করবে 100টার সাথেই চেক করবে যে কোনো রুলের সাথে মেলে কিনা। যদি কোনো রুলের সাথে না মেলে, তাহলে যেটা হয় আমার সিনট্যাক্স এরর সে রিপোর্ট করে। এটুকু কি বোঝা গেছে? সিনট্যাক্স অ্যানালাইজারে এমনি একটা ওভারভিউ পাওয়া গেছে যে ও কি করতেছে এখন পর্যন্ত। হ্যালো? স্যার, সিনট্যাক্স অ্যানালাইজার কি তার মানে ফিটাকে যে এই ফিটা যে একটা ইরর সেটা ধরতে পারবে? হ্যাঁ, সেটা ধরতে পারবে, সেটা সিনট্যাক্স অ্যানালাইজার ধরতে পারবে, লেক্সিক্যাল ধরতে পারবে না, ঠিক আছে? স্যার, বাট ফিটা তো একটা মানে ফাংশনের নামও হতে পারে। ও আইডি দেখে যদি মনে হ্যাঁ করে যে হ্যাঁ হ্যাঁ ফি হ্যাঁ হ্যাঁ, ফাংশন। হইতে পারে হইতে পারে, কিন্তু কথা হচ্ছে ফাংশনের নামের পরে একটা ইয়াথ আছে, ব্লেড প্যান্থেসিস, এইটুকু ঠিক আছে, বাট ফাংশনের নামের পরে কি এইভাবে দিতে পারবো? এই জিনিসটা কি ও অ্যাকসেপ্টেবল? আচ্ছা, না না। কারণ জি তখন স্যার। আর কি ওই রুলে লেখা থাকবে যে শুরুতে ফাংশনের নামকে অবশ্যই আইডি আকারে লেখা থাকবে, তারপর একটা লেফট প্যারেন্ট থাকবে, তাহলে লেফট প্যারেন্টকে আমি এল প্যারেন্ট আকারে ডিফাইন করলাম, তাহলে আইডির পর এল প্যারেন্ট আছে, ঠিক আছে? ওইটুক মিলছে, এইখানের সাথে ফির সাথে এইটুক মিলছে, বাট এরপরে কিন্তু থাকবে প্যারামিটারের লিস্ট, এরকম কিছু একটা থাকবে। কারণ কি, আমরা যখন ফাংশনকে কল করি আমরা কিন্তু এরকম 1 2 3 এরকম করে কল করি, তাই না? যদি অনেকগুলো প্যারামিটার থাকে, তাহলে এটা কি বেসিক্যালি প্যারামিটার লিস্ট, তাহলে এখানে থাকবে প্যারামিটারের লিস্ট, বাট আমি দিছি কি আইডি, অপারেশন আইডি, তাহলে এইখানে গিয়ে তখন আমার সে আর মিলাইতে পারবে না। বুঝতে পারছেন? এরকম এরকম সে আরও রুল যত আছে সবগুলোর সাথে চেক করবে, যদি কোনোটার সাথেই না মিলাইতে পারে তখন সে আমাকে একটা ইরর দিবে। বুঝা গেছে এই জিনিসটা? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে সিনট্যাক্স অ্যানালিজার এই জিনিসটা কিভাবে করে, ঠিক আছে? একদম সহজ ভাষায় যদি বলি, ও যেটা করে ও হলো ওখানে কনটেক্সট ফ্রি গ্রামার লেখা হয়। আপনারা ওই অটোমেটা থিওরি বা থিওরি অফ কম্পিটিশন মানে যেই কোর্সটা ছিল আপনাদের, ওই কোর্সে এগুলা টার্মিনোলজির সাথে তো একটু পরিচিত, হয় না? যে সিএফজি মানে কিছু একটা আছে, ডিএফএ আছে। আমি বলছিলাম যে আমাদের বেসিক্যালি ওই অটোমেটার থিওরি কিছু কনসেপ্ট লাগবে। রেগুলার এক্সপ্রেশন অলরেডি দেখছেন যে আমরা কিন্তু অটোমেটাতে পড়ছিলাম, রেগুলার এক্সপ্রেশন এইখানে কাজে লাগে। এবং অ্যাকচুয়ালি আপনাদের ফার্স্ট ল্যাবে দেখবেন যে রেগুলার এক্সপ্রেশন আপনাকে লিখতে হচ্ছে,
ঠিক আছে, রেগুলার এক্সপ্রেশনই আপনাকে লিখতে হচ্ছে। তো এরকম সিএফজি কি কারো মনে আছে এখানে মানে এটা কি জিনিস ছিল এই জিনিসটা? এইখানে আমরা প্রোডাকশন রুল ডিফাইন করে দিতাম, তাই না? এখানে আমরা অনেক রকমের প্রোডাকশন রুল ডিফাইন করে দিতাম এবং সেখান থেকে আমরা বিভিন্ন রকম স্ট্রিং জেনারেট করতাম বা কিছু একটা এই টাইপের কিছু একটা জিনিস করতাম। একদম যদি খুবই মানে সহজ ভাষা বা রুডিমেন্টারি ওয়েতে আমি যদি বলি, যেমন ধরেন যে আমার একটা স্টার্ট সিম্বল আছে এস, এস থেকে যেখানে যাওয়া যায় এস থেকে 0 S1-এ যাওয়া যায়, ঠিক আছে, অথবা অথবা এস থেকে 0 অথবা 1-এ যাওয়া যায়। এইটা কি? এটা একটা কনটেক্সট ফ্রি গ্রামার, রাইট? এটা একটা কনটেক্সট ফ্রি গ্রামার। এখন আমি বললাম যে এখন আমি আপনাকে একটা স্ট্রিং দিয়ে বললাম যে বলো তো এই স্ট্রিংটা এই গ্রামারটা সাপোর্ট করে কিনা। এই যে হ্যাঁ, এই গ্রামারটা মানে এই স্ট্রিংটা এই যে 011 স্ট্রিংটা আমার এই কনটেক্সট ফ্রি গ্রামারটা সাপোর্ট করে কিনা বা অ্যাকসেপ্ট করে কিনা, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো যে অ্যাকসেপ্ট করে কি করে না? কারো কি মনে আছে কি করতাম এটার জন্য? স্যার এটা অ্যাকসেপ্ট করবে? হ্যাঁ মানে কি মনে হয় করবে কি করবে না আগে ওটা বলেন। এটা অ্যাকসেপ্ট করবে কি করবে করবে না? স্যার। করবে হ্যাঁ, কিভাবে বললেন করবে? মানে কি করছেন? আচ্ছা স্যার 0 1 আর মাঝখানে ফার্স্টে ফিচারে 0 1 আছে আর মাঝখানের এস এর জন্য আবার 1 আছে। হ্যাঁ গুড, মানে আমরা যেটা বেসিক্যালি করছি যে আমরা ডেরাইভেশন করছি, তাই না? আমরা আমাদের স্টার্ট সিম্বল ছিল এস, এখান থেকে আমরা ডেরাইভ করে করে এক সময় আমরা এখানে চলে আসছি। যদি আমরা আসতে পারি তাহলে কি আমার গ্রামারটা অ্যাকসেপ্ট করবে, আর যদি না আসতে পারি আমার কাছে অনেকগুলো প্রোডাকশন রুল থাকতে পারে, কোনো প্রোডাকশন রুল দিয়েই যদি আমি না আসতে পারি তার মানে কি গ্রামারটা অ্যাকসেপ্ট করবে না। যেমন এইখানে কিভাবে গ্রামারটা অ্যাকসেপ্ট করতেছে, যেমন আমরা যে একদম শুরু রুলটা নেই, এস থেকে কোথায় যাওয়া যায় 0 S1-এ যাওয়া যায়, এস থেকে 0 S1-এ যাওয়া যায়। আচ্ছা, দেন দেন কি হয়, দেন আর কি করা যায়, এই এস থেকে কোথায় যাওয়া যায়, এই এস থেকে আবার 0 S1-এ যাওয়া যায় অথবা 0 আর 1-এর মধ্যে আমি যে কোনো কিছু নিতে পারি। যেহেতু আমাকে এই স্ট্রিংটা মিলাইতে হবে তাহলে কি আমি যদি আবার 0 S1 লিখি তাহলে কি মিলবে আমার ওই স্ট্রিংটা? দেখেন তো, আমি যদি এই এস এর বদলে আমি যদি আবার এইখানে এই 0 আর 1 আগে যা ছিল তাই লিখছি, এই 0 মানে এখানে 1 মানে এখানে, এই এস এর বদলে যদি আমি আবার 0 S1 লিখি তাহলে কি আমার যেই স্ট্রিংটা চাচ্ছি সেটা কি মিলবে? এটা কি মিলবে? এখন এখন আমি যাই করি এটা কি মিলাইতে পারবো? পারবো নো না। স্যার। তার মানে এই রুলটা আমার নেওয়া যাবে না। তাহলে আমাকে কোন রুলটা নিতে হবে? আমাকে হলো এর পরের যে রুলটা ছিল এস থেকে 0 অথবা 1-এ যে যাচ্ছে এই রুলটা আমাকে নিতে হবে। তাহলে এবার যদি আমি এখান থেকে করি এস থেকে আমি 1 নিলাম আর এখানে 1 নিলাম, এখন আমি দেখতেছি যে এই যে স্ট্রিংটা এটা কিন্তু আমার জেনারেট হয়েছে, ঠিক আছে? তাহলে কোনো একটা কনটেক্সট ফ্রি গ্রামার একটা স্ট্রিংকে সে অ্যাকসেপ্ট করবে কি করবে না এটা আমরা কিভাবে বুঝতে পারি? আমাদের যদি স্টার্ট সিম্বল থেকে কোনো না কোনোভাবে মানে কোনো একটা ডেরিভেশন দিয়ে যদি আমরা যাইতে পারি ওই স্ট্রিং পর্যন্ত তাহলে আমরা কি বলবো? ও ওকে অ্যাকসেপ্ট করে। আর যদি না যেতে পারি কোনো প্রোডাকশনে তাহলে কি বলবো? সিম্পলি বলবো কি সে একে অ্যাকসেপ্ট করে না, ঠিক আছে? আচ্ছা, এটা যদি বুঝে থাকেন তাহলে আমাকে বলেন যে এই এই স্ট্রিংটা কি অ্যাকসেপ্ট করবে কি করবে না? 0 0 3টা 1। স্যার করবে। আচ্ছা একটু দেখি কিভাবে করে। এস থেকে প্রথমে কি নিছেন? এস থেকে 0 S1 নিছেন, তারপরে কি করছেন? এই 0 S1 এর বদলে এস এর বদলে কাকে দিছেন? আবার 0 S1 কে নিছেন, তাই না? তাহলে আবার 0 S1 নিছি আর এই 1টা আগে ছিল সেই 1টা এখানে লিখছি। দেন কি করছেন? এই এস এর বদলে কাকে দিছেন? এই এস এর বদলে এই 1 কে দিছেন, তাই না? দেন নেক্সট বার যেটা হয়েছে ওই এস এর বদলে আমার এই একটা আসছে। এরকমই তো করছেন। যেহেতু এটা ডেরাইভ করা গেছে তার মানে কি এই স্ট্রিংটাও আমার এই গ্রামারটা অ্যাকসেপ্ট করে, ঠিক আছে? আচ্ছা এখন মনে করেন আমি যে এটা দিলাম না, মাঝখানে এটা আমি সরাই দিলাম, এখন বলেন তো এই গ্রামারটা কি অ্যাকসেপ্ট করে কি করে না? জাস্ট 0 0 1 1 আছে, মানে এই স্ট্রিংটা আমার এই গ্রামারটা অ্যাকসেপ্ট করে কি করে না? স্যার করে না। করে না। তো কারণ কি? কারণ হলো আপনি এখান থেকে এই পর্যন্ত আসছেন এইটুক ঠিক আছে, বাট এরপর আপনি যেটাই করতে যান আপনার কিন্তু স্ট্রিং এর লেন্থ বেড়ে যাবে, তাই না? এখানে 4 লেন্থের স্ট্রিং আছে, বাট এরপরে আপনি যেহেতু এস থেকে
আপনি যদি এইখানে আসেন অথবা এইখানে আসেন, আপনার কিন্তু লেংথ 5 হবে, তার চেয়ে বড় কথা প্যাটার্নও মিলবে না, তাই না? মাঝখানে একটা এক্সট্রা ক্যারেক্টার আসবে। আচ্ছা, এখন আমাকে বলেন তো, এই যে কনটেক্সট ফ্রি গ্রামারে এখানে কি চেঞ্জ করলে আমার এই এই জিনিসটা অ্যাকসেপ্ট করতো, এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট করতো, এখানে আর কোন প্রোডাকশন রুলটা অ্যাড করলে? এমটি দেওয়া লাগবে। গুড। তাহলে এই তো আপনাদের মনে আছে কনটেক্সট ফ্রি গ্রামার। তাহলে দেখেন এখানে যদি আমি এমটিটা অ্যাড করে দেই, তার মানে যদি আমি একটা নতুন প্রোডাকশন রুল আনি এস থেকে ইপসাইনল, তাহলে যেটা হবে এবার এস ডেরাইভড হয়ে ইপসাইনল যাবে। আর ইপসাইনল যাওয়া মানে কি, ওখানে কিছু নাই আসলে, তাহলে 0011। তাহলে এখান থেকে এস থেকে কি ডেরাইভ হয়েছে, এমটি ডেরাইভ হয়েছে। তাহলে কনটেক্সট ফ্রি গ্রামারের মানে বেসিক ইয়াগুলো কি মনে পড়ছে? যারা অনেক আগে পড়ছিলেন আমরা এরকম করে করে ইয়া করতাম। কারো কি কোনো কনফিউশন আছে এখানে? আচ্ছা, কনফিউশন নাই ধরে নিলাম। তাহলে এখন বলেন কনটেক্সট ফ্রি গ্রামারে মানে সিএফজি তে দুইটা টার্মিনোলজি আছে, একটাকে বলা হয় টার্মিনাল, আর একটাকে বলা হয় নন টার্মিনাল। এই ডেফিনেশন দুটো কি কারো মনে আছে? কোনটাকে টার্মিনাল বলতাম আর কোনটাকে নন টার্মিনাল বলতাম যে কোনো কনটেক্সট ফ্রি গ্রামারের? আচ্ছা, আমরা টার্মিনাল বলতাম তাদের যেখান থেকে আর কোনো কিছু ডেরাইভ করা যায় না, ঠিক আছে, যার কোনো প্রোডাকশন রুল নাই। যেমন দেখেন এইখানে বলেন তো কোন কোন ক্যারেক্টারগুলোর কোনো আর কোনো প্রোডাকশন রুল নাই? কোন ক্যারেক্টারগুলোর? জিরো থেকে কি কোথাও যেতে পারবো আমি? দেখেন তো, জিরো থেকে কি কোথাও লেখা আছে, কিছু লেখা আছে এই গ্রামারে? জিরো থেকে কি কোথাও যাওয়া পসিবল? এই যে এই জিরো থেকে, এই ক্যারেক্টারটা থেকে দেখেন তো কোনো প্রোডাকশন রুল কি আছে জিরো থেকে কোথাও যাওয়ার? হ্যালো? না স্যার। নাই, তাই না? তাহলে যেগুলার ক্ষেত্রে আমার কোনো প্রোডাকশন রুল নাই সেগুলাকে আমরা কি বলবো? টার্মিনাল সিম্বল বলবো। তাহলে এখানকার বলেন তো, তাহলে টার্মিনাল সিম্বল কে কে এই কনটেক্সট ফ্রি গ্রামারে? 0 1 আর এপসিলন নট। হ্যাঁ, গুড। 0 1 আর এপসাইনল, তাই না? এই তিনটা হলো আমার টার্মিনাল সিম্বল। নন টার্মিনাল কে বলেন তো এই গ্রামারে? 0s1 so s শুধু এস, ঠিক আছে, শুধু এস। কারণ কি 0s1 কি ডেরাইভ হয়, পুরাটা কি ডেরাইভ হয়, নাকি শুধু এস ডেরাইভ হয়? মানে মানে কোনটার প্রোডাকশন রুল আছে? শুধু এস এর না, যেটার যেটার জি প্রোডাকশন শুধু রুল আছে, ঠিক আছে, যেটার প্রোডাকশন রুল আছে সেটা হলো আমার নন টার্মিনাল, মানে যেই একটা সিম্বল। এবং কনটেক্সট ফ্রি গ্রামারের মানে সিএফজি, যদি আপনি সিএফজি ফলো করেন তাহলে কিন্তু এই যে লেফটে অলওয়েজ একটাই সিম্বল থাকবে, ঠিক আছে? এখানে অলওয়েজ দেখবেন যে একটাই সিম্বল আছে। এই পাশে মাল্টিপল থাকতে পারে, যেমন এখানে 0s1 আছে, বাট এই পাশে কিন্তু অলওয়েজ একটাই থাকবে। এবং এগুলা কিন্তু আমাদের কি থাকে, এগুলা সব নন টার্মিনাল। এই পাশে যেগুলা থাকে সেগুলা নন টার্মিনাল, কারণ কি এগুলার থেকে আমার ডেরাইভ হয়ে অন্যখানে যাচ্ছে। বুঝতে পারছেন এইটুকু? টার্মিনাল সিম্বল আর নন টার্মিনাল সিম্বল এগুলা কিন্তু আমাদের পরে লাগবে, এখন জাস্ট একটু মানে মানে জিনিসগুলো একটু মনে করাই দিচ্ছি। এগুলো হয়তো আজকের লেকচারে লাগবে না, বাট এরপরে আমাদের এই জিনিসগুলো কিন্তু লাগবে। টার্মিনাল সিম্বল নন টার্মিনাল সিম্বল দিয়ে আমাদের অনেক কাজ আছে। বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। এটুক যদি বুঝে থাকেন, এখন আমি বলি যে আমরা কনটেক্সট ফ্রি গ্রামার আসলে কেন পড়তেছি। তো আমাদের যে সিনট্যাক্স অ্যানালাইজারে আমরা যে কোডগুলো লিখবো সেখানে বেসিক্যালি কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে আমাদের প্রোগ্রামের ওই যে গ্রামাটিক্যাল যে জিনিসটা সেটা আর কি ওটা দিয়ে ডিফাইন করা হয়। যেমন আমি একটু জাস্ট সহজ ভাষায় বলি, আপনারা লেক্সিক্যাল অ্যানালাইজার থেকে কি পাঠায় দেন? টোকেন পাঠায় দেন, তাই না? ওই টোকেনের মধ্যে যে এরকম আছে, ইন টোকেন আছে, তারপর যে ইফ টোকেন আছে, তারপর ফল লুপের যদি চিন্তা করি ফর টোকেন আছে, তারপর কোনো কিছু নামের জন্য আমার আইডেন্টিফায়ার টোকেন আছে, তারপর নাম্বার টোকেন আছে, এরকম অনেকগুলা টোকেন ওর কাছে আসে, ঠিক আছে? আমার ইয়ার কাছে এরকম অনেকগুলো টোকেন আসে। তো এখন কথা হচ্ছে এই টোকেনগুলো দিয়ে আমার কাজ কি? সিনট্যাক্স অ্যানালাইসিস যেটা করা হয়, আমার কনটেক্সট ফ্রি গ্রামার বানানো হয় এগুলা টোকেনের উপর বেসিস করে, যে আমি কিসের পর কি রাখবো এরকম একটা রুল ডিফাইন করা হয়। যেমন সহজ ভাষা আমি একটু বলি, যেমন মনে করেন আমি একটা রুল দিলাম এরকম, স্টার্ট সিম্বল এস থেকে শুরু করে সবার আগে যে সে আছে সে হলো ইন্টিজার টোকেনটা পায়, ঠিক আছে? সে এস থেকে আইএনটি বানাচ্ছে, সে এস থেকে আইএনটি, আইএনটির পর আইডি, আইডির পর সেমি, এরকম ধরনের একটা প্রোডাকশন রুল আছে, ঠিক আছে? স্টার্ট থেকে শুরু করে আইএনটি, আইডি, সেমি। তাহলে বলেন তো এই প্রোডাকশন রুলটা আমার
কি কি টাইপের স্ট্রিং সে অ্যাকসেপ্ট করবে, জাস্ট এই একটা প্রোডাকশন রুল, এস থেকে ইন্টিজার আইডি সেমি, কি কি টাইপের প্রোডাকশন রুল সে মানে অ্যাকসেপ্ট করবে? বলেন তো একটু। যেমন দেখেন এই আইএনটি আমি আবার এরকম করে লিখতে পারি, আইএনটি মানে হলো আইএনটি বেসিক্যালি কি, আইএনটি মানে হলো যে এই যে ছোট হাতের আইএনটি, তাই না, যেটা আমরা শিখে আসছিলাম ইয়াতে। আর সেমিক্লোন মানে কি, সেমি মানে কি, সেমি মানে হলো আমার এই যে এরকম একটা সেমিক্লোন, ঠিক আছে। আর আইডি মানে তো যে কোনো কিছুর নাম। তাহলে বলেন এই যে প্রোডাকশন রুল, এখানে আমি দেখেন তিনটা রুল লিখছি, একটা হলো এস থেকে আইএনটি আইডি সেমি, আবার আইএনটি মানে হলো ইন্টিজার, সেমি মানে হলো এই যে এরকম একটা সেমিক্লোন। তাহলে এই প্রোডাকশন রুলটা এখানে যে আমি একটা গ্রামার লিখছি, সিএফজি গ্রামার, মানে হ্যাঁ সিএফজি লিখছি, এইটা কি কি টাইপের জিনিস অ্যাকসেপ্ট করে, কি কি টাইপের স্ট্রিং অ্যাকসেপ্ট করে, কি মনে হয়? স্যার ইন্টিজার a equals to 5. ইন্টিজার এ পর্যন্ত ঠিক ছিল, ইকুয়াল টু 5 কেন? যেমন দেখেন দেখেন ইন্টিজার এ ইকুয়াল টু 5 কি এখান থেকে বানানো যায় কিনা আগে ওটা দেখেন। আমি এস থেকে শুরু করলাম, সবার আগে আমার কাছে এস আছে, এস থেকে কই কই যাওয়া যায় দেখেন তো, এস থেকে যাওয়া যায় ইন্টিজার আইডি সেমি, তাই না, এই পুরা একটা জিনিসে যাওয়া যায়, এস থেকে এই পুরা একটা জিনিসে যাওয়া যায়। তাহলে এস এর বদলে আমি লিখলাম ইন্টিজার আইডি সেমি, মানে এস কে রিপ্লেস করে জাস্ট আমি ওখান থেকে একটা লাইন লিখছি, যে লাইনটা লেখা আছে ওটাই লিখলাম। এখন দেখেন ইন্টিজার থেকে কই যাওয়া যায়, ইন্টিজার থেকে যাওয়া যায় হলো আইএনটিতে, রাইট, ইন্টিজার থেকে যাওয়া যায় হলো আইএনটিতে। আইডি মানে কি, কোনো কিছুর নাম, তাহলে আমি কোনো কিছু একটা নাম ধরে নিলাম, আমি এ বি সি যাই ধরি, মানে যে কোনো ভেরিয়েবলের নাম, তো আমি ধরে নিলাম এ, ঠিক আছে, আমি এটা ধরে নিলাম, এখানে যদি প্রোডাকশন রুল লিখিনি, কারণ এই আইডিটা বেসিক্যালি আস্তে আস্তে হলো আমার লেক্স থেকে। আর এই সেমি, সেমি থেকে কই যাওয়া যায়, এই যে এই সেমিক্লোনে যাওয়া যায়, তাই না, রাইট, তাহলে এখান থেকে কি আসতেছে, ইন্টিজার এ সেমিক্লোন। তাহলে দেখেন এই যে গ্রামারটা লিখছি এইখানে বেসিক্যালি আমার কি হচ্ছে, এই গ্রামারটা থেকে যে কোনো ধরনের ভেরিয়েবল ডিক্লারেশনই এখান থেকে পাওয়া পসিবল না, জাস্ট একটা ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করি, যেমন এই গ্রামার ইন্টিজার এ সেমিক্লোন যেমন উৎপন্ন করবে, ইন্টিজার বি সেমিক্লোনও এখান থেকে আসবে, তারপর ইন্টিজার এ বি নাম দিলাম সেটাও আসবে, ইন্টিজার কে সেটাও আসবে। এটা কি বুঝছি, এই জিনিসটা কি বুঝছি? যে আমার এই যে গ্রামারটা লিখছি, এই গ্রামারটা এরকম এই টাইপের স্ট্রিংগুলো সে সেট করবে, এটা কি বুঝছি? যেমন যেমন সিএফজির সাথে এটা মিল কোথায়, সিএফজিতে দেখেন আপনি যে ভেরিয়েবলগুলো লিখতেন সেটা হয়তো একটা অক্ষরে লেখা থাকতো, তাই না, এস থেকে 0 S 1, বাট এখানে যেটা হয়েছে এই পুরাটা মিলে একটা ভেরিয়েবল, আইএনটি মিলে একটা ভেরিয়েবল চিন্তা করেন, ঠিক আছে, এইটা একটা পুরাটা একটা মিলে চিন্তা করেন, এই পুরার জিনিসটা মিলে একটা চিন্তা করেন, তাহলেই দেখেন জিনিসগুলো কিন্তু ওই একই জিনিস, যা আগে শিখছি ওটাই। এটা কি বুঝতে পারছেন কিনা দেখেন, বা যদি সমস্যা থাকে তাহলে বলেন যে কোথায় বুঝতে সমস্যা হচ্ছে। বুঝছেন এই জিনিসটা? হ্যালো, আচ্ছা আমি কি কানেক্টেড আছি না নাই? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, জি স্যার। আচ্ছা তাহলে একটু রেসপন্স করিয়েন, মানে একজন হলেও করিয়েন, নাহলে তো আমি কিছু বুঝবো না যে কি হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন যদি এটা এইটুক বুঝে থাকেন যে এই ডিক্লারেশনটা আমার এই কনটেক্সট ফ্রি গ্রামারটা দিয়ে আসতেছে, ঠিক আছে। আচ্ছা তার একটু বলে নেই যে আমি যে এইভাবে লিখলাম, এই যে দুইটা রুল আইএনটি থেকে ইন্ট, তাই না, সেমি, এই যে এইভাবে লিখলাম, এই যে এগুলা এগুলা কিন্তু আমার টোকেন আকারে আসে, লেক্স থেকে এই যে আইএনটি, এই জিনিসগুলো সব টোকেন আকারে আসতেছে, আইডিটাও টোকেন আকারে আসতেছে, সেমিটাও টোকেন আকারে আসতেছে। তাহলে কনটেক্সট ফ্রি গ্রামারে জাস্ট হলো এইভাবে পাশাপাশি জাস্ট বসায় রাখা হয় যে এইখান থেকে ওখানে যাওয়া যায় কিনা, ওই জিনিসটাই। তাহলে আমাকে এটা যদি বুঝে থাকেন, এই দুটো আমি একটু রিমুভ করে দেই, কারণ এটা এইভাবে লেখা হয় না, কারণ এই যে সেমিক্লোন মানে যে সেমিক্লোন সেটা হলো টোকেন আকারে আসে, ঠিক আছে। ইন্টিজার মানে যে আইএনটি, ওই যে মনে আছে না আমরা রিটার্ন ইন্ট করতাম, আইএনটি মানে যে অলওয়েজ ছোট হাতের আইএনটি, এটা ওখান থেকে ওরা বুঝে নেয়, ঠিক আছে। দেন সেমিক্লোন মানে অলওয়েজ এইটা, সো ওইটার জন্য আলাদা করে যে এই যে এরকম প্রোডাকশন রুল, আইএনটি মানে যে আইএনটি এরকম লেখা থাকে না। এটা হলো আপনারা যখন প্রথম ল্যাবটা করবেন ওই ল্যাবেই দেখবেন যে কনটেক্সট ফ্রি গ্রামারগুলো কীভাবে লেখা হয়, ঠিক আছে। যেমন যেমন সেমি মানে
এই যে এই জিনিসটা দেখবেন যে এটার কোনো রুল নাই, এগুলা কোনো এক্সট্রা করে রুল লেখা লাগে, আমি জাস্ট বোঝার জন্য এটা লেখছি, বাট অ্যাকচুয়ালি থাকে না। কারণ কি আইএনটি মানে অলওয়েজ ছোট হাতের আইএনটি হবে, সেমিক্লোন মানে অলওয়েজ ছোট হাতের এই যে মানে এই চিহ্নটাই হবে। আইডি মানে অনেক কিছু হইতে পারে, আইডি মানে কি হইতে পারে সেটা স্টোর থাকে তো কোথায়, সিম্বল টেবিলে স্টোর থাকতো। তখন হলো এইটাতে কি স্টোর আছে সেটা বের করার জন্য আমরা সিম্বল টেবিলে গিয়ে খুঁজি যে সিম্বল টেবিলে ওই পজিশনে কে আছে। ঠিক আছে, একটু কি রিলেট করা যাচ্ছে জিনিসগুলা যে কি বললাম এখানে, যে আইডির মধ্যে যে এখানে লিখলাম এ বি কে অনেকগুলো যে লিখলাম, এই যে অ্যাকচুয়ালি এ আছে কিনা না বি আছে কিনা না এ বি আছে, এটা কোথায় স্টোর আছে সেটা হলো সিম্বল টেবিলে স্টোর আছে। তাহলে আমরা যখন এই আইডিটা পড়বো তখন আমরা ওই সিম্বল টেবিলে পজিশন ধরে খুঁজে বের করবো যে ওই পজিশনে কে আছে। ঠিক আছে, ওই যে ভ্যালুটা সেটা আমরা দেন দিয়ে দিব। তাহলে অনেকটা এরকম, তাহলে এস থেকে আমার ইন্টিজার আইডি সেমি, তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এটাও যদি বুঝতে পারেন তাহলে আমাকে বলেন ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল যদি আমরা অ্যাকসেপ্ট করাইতে চাই, মানে ফ্লোটিং পয়েন্টের যে ডিক্লারেশন, তাহলে ওটাকে আমরা লেখার জন্য আমার কী টাইপের লিখতে হবে, কনটেক্সট ফ্রি গ্রামার লিখতে হবে একটু বলেন তো। এটা তো আমার ইন্টিজার টাইপের গুলো স্টোর করতেছে তাই না, ইন্টিজার এ, ইন্টিজার বি, ইন্টিজার এ বি। এখন আমি চাচ্ছি এই টাইপের গুলো আসতে, ফ্লোট এ, ফ্লোট বি, আমি চাচ্ছি যে এই টাইপের জিনিসগুলো যেন সে অ্যাকসেপ্ট করে। তাহলে আমাকে কি টাইপের বলেন তো লিখবো, কনটেক্সট ফ্রি গ্রামার লিখবো বা প্রোডাকশন রুল লিখবো? কেউ একজন একটু সাহায্য করেন আমাকে, মানে সেম জিনিস টাইপের হবে তো কি হবে এটা বলেন। ফ্লোট আইডি সেমি। হ্যাঁ তাই না, সেম জিনিসই হবে, জাস্ট এখানে কি হবে ফ্লোট আইডি সেমি। তার মানে সিনট্যাক্স অ্যানালাইজারে আমার এরকম একটা রুল থাকবে, তো ওই রুল দেখে যখন সে বুঝতে পারতেছে আচ্ছা মানে আমার এই দেখেন এই ফ্লোট মানে হলো এই ফ্লোট, দেন এই রুলটা কি এক্সপেক্ট করতেছে, এরপরে আইডি এক্সপেক্ট করতেছে, তাহলে দেখেন এরপর আইডি আছে, এ মানে হলো একটা আইডি, এরপরে আমার রুলটা কি এক্সপেক্ট করতেছে, সেমিক্লোন এক্সপেক্ট করতেছে। দেখেন আমার যে ইনপুটটা ছিল ওই ফাইলে ওটা সেমিক্লোনই আছে, তাহলে আমার এই রুলটা ঠিক আছে, যেহেতু একটা রুলের সাথে ম্যাচ করে গেছে তাহলে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এখন আমাকে বলেন তো যদি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, যে আমি চাচ্ছি যে ফ্লোট এ কমা বি, তাহলে আমি কি টাইপের রুল লিখব, ফ্লোট এ কমা বি যদি আমি চাই। বুঝতে পারছেন যে আমি কোশ্চেনটা কি করছি, মানে আমি চাচ্ছি যে এই টাইপের জিনিস আনতে, ফ্লোট এ কমা বি সেমিক্লোন। এটা এইভাবে তো কিন্তু সিতে কিন্তু ডিক্লেয়ার করা যায়, তাহলে দুইটা ভেরিয়েবল একসাথে ডিক্লেয়ার হয়, তাহলে এইটা কিভাবে করতে পারি? স্যার আইডিসি কি স্টার্ট দিয়ে দিব? দেখেন একদম একদম আমি যদি খুবই সহজ ভাষায় বলি তাহলে কি হবে, যদি এটা করতে চান ফ্লোট তারপর কে আইডি, আচ্ছা একজন বললেন যে আইডিতে স্টার্ট দিব কিনা তাই না, স্টার্ট দিব কিনা, তাহলে আর আর হলো মানে আপনি এরকম কিছু একটা বলতে যাচ্ছিলেন তাই না, এরকম কিছু একটা বলতে যাচ্ছিলেন। আচ্ছা এই যে স্টার, এগুলা কিন্তু রেগুলার এক্সপ্রেশনের জিনিস, কনটেক্সট ফ্রি গ্রামারে কিন্তু এগুলা চেনে না। ঠিক আছে, কনটেক্সট ফ্রি গ্রামারে কিন্তু এগুলা কোনো মিনিং নেই। এই যে স্টার মানে যে আমরা যে পড়ছিলাম যে অনেকগুলো ইয়া থাকে, জিরো বা জিরোর থেকে বেশি তাই না, জিরো বা মোর অতগুলা ইয়া থাকবে, এটা কিন্তু রেগুলার এক্সপ্রেশনের জন্য ঠিক আছে, যে আমরা যখন ওই যে লেক্স লিখবো বা লেক্সিক্যাল অ্যানালাইজার লিখবো তখন হলো এই জিনিসগুলো ঠিক আছে, বাট কনটেক্সট ফ্রি গ্রামারে কিন্তু এগুলা কোনো মিনিং নেই, তাহলে এটা কিন্তু কনটেক্সট ফ্রি গ্রামারে এগুলা জিনিস করা যায় না, কনটেক্সট ফ্রি গ্রামারে তাহলে হলো এটার কোনো ইউজ নেই। তাহলে কিভাবে করা যেতে পারে বলেন তো? খুবই সিম্পল ওয়ে হলো একদম এটার সাথে মিলাই মিলাই লেখা, ফ্লোট আইডি কমা আইডি সেমি, এটা হলো একদম নেইভ ওয়ে তাই না। দেখেন এই ফ্লোট, তাহলে দেখেন যখন আমার এরকম যদি কোনো একটা ইনপুট আসে, আমার সিনট্যাক্স অ্যানালাইজার যেটা করবে ওর কাছে তো অনেকগুলো রুল আছে, তো এরকম একটা রুল হলো এস থেকে শুরু করে দেখেন এই যে ফ্লোটে আসলো, দেন এ মানে কি আইডি, কমা মানে তো কমা, বি মানে হলো আরেকটা আইডি, সেমিক্লোন মানে আমার সেই সেমিক্লোন, তাহলে দেখতেছে যে আচ্ছা আমার এই রুলের সাথে ম্যাচ করে গেল, তাহলে আমার সিনট্যাকটিক্যালি কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইটুক কি আমার সাথে সবাই আছেন, মানে সবাইকে এইটুক পর্যন্ত বুঝতে পারছেন যে কি হয়েছে এখানে? জি স্যার। আচ্ছা এখন আমাকে বলেন যে এইটার কি কোনো সমস্যা আপনার কাছে মনে হচ্ছে, যে এখান থেকে কি সমস্যা একটা মানে আমরা ফেস করতে পারি, মানে এটা কেসে না, মানে অন্য কোনো কেসে, যেমন দেখেন আমি এখানে দুইটার জন্য আমি এরকম করে লিখলাম, এখন আমার ভেরিয়েবল কি তিনটা ভেরিয়েবল কেউ আনতে পারে না?
তখন ওটার জন্য কি করতে হবে? আমাকে আবার একটা রুল লিখতে হবে না? আমি যদি এই অ্যাপ্রোচে আগাই, যেমন ফ্লোট আইডি কমা আইডি কমা আইডি কমা মানে হ্যাঁ, মানে ওটার রুল কি হবে? প্রথমে হবে ফ্লোট, তারপর আইডি, তারপর কমা, তারপর আবার আইডি, তারপর আবার কমা, তারপর আবার আইডি, এরপর সেমিক্লোন। এইটা হবে না ওইটা রুল? যদি কেউ 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চায়। এখন কেউ তো অনেকগুলা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারে, এ বি সি ডি ই এফ। এখন প্রত্যেকটার জন্য এরকম একটা একটা করে রুল লেখা কি আমার পক্ষে পসিবল? প্রত্যেকটা ধরে ধরে? তাই তো আমার ইনফাইনাইট সংখ্যক রুল হয়ে যাবে, তাই না? মানুষ তো মানে থিওরিটিক্যালি এখানে তো আমার ইনফাইনাইট সংখ্যক ভেরিয়েবল আসতে পারে। তাহলে এখন প্রত্যেকটার জন্য আমি কি এইভাবে একটা একটা করে রুল লেখা আমার পক্ষে পসিবল? অবশ্যই না। রেগুলার এক্সপ্রেশনে আমরা এটা হ্যান্ডেল করছিলাম, ওই যে আপনার ফ্রেন্ড বলছিল যে আইডি, এটা কিন্তু রেগুলার এক্সপ্রেশন চেনে। এইটা মানে হলো আমার অনেকগুলো আইডি, 0 বা 0 থেকে বেশি আইডি আমার এখান থেকে আসতে পারে, বাট কনটেক্সট ফ্রি গ্রামার কিন্তু এটা চেনে না। তাহলে এখন আমার কোশ্চেন হলো, কনটেক্সট ফ্রি গ্রামারে যদি আমরা এই টাইপের জিনিস হ্যান্ডেল করতে চাই, কিভাবে করতে পারি যে আমার অনেকগুলা ভেরিয়েবল আসতে পারে? স্যার একটা এস বসিয়ে দিব, আর ওই এস এর ভিতরে হচ্ছে আইডি আর এই কমা। তো গুড গুড গুড। ঠিক আছে, মানে দেখেন, মানে এটা যেটা বলছে, মানে যে বলছে অ্যান্সারটা খুবই সুন্দর হয়েছে। আমি একটু বলি, ও মানে এটা আইডিয়াটা কোথা থেকে আসছে? আইডিয়াটা আসলে এইখান থেকে। যেমন দেখেন, আমি চাইলে এস কে ইচ্ছা মতো এক্সপ্যান্ড করতে পারি না? এখানে এস থেকে আমি আসতেছি 0s1-এ, প্রথম প্রোডাকশন রুল দিয়ে এস থেকে 0s1-এ আসতেছি। দেন এই এস কে কি আমি আবার ইচ্ছা মতো এক্সপ্যান্ড করতে পারবো না? যতক্ষণ আমার মন চায় আমি এটাকে আবার 0s1-এ আনতে পারবো না? দেন এই এস কে কি আমি আবার 0s1-এ আনতে পারবো না? আবার আবার যখন আমার থামতে মন চাবে তখন আমি কি করব? এই এস এর বদলে এই যে একটা এগুলা প্রোডাকশন রুল ইউজ করবো, হয় 0 বসাবো, নাহলে 1 বসাবো, নাহলে ইপসিলন বসাবো। এটা কি সবাই বুঝছি? যে এই জিনিসটা, যে আমরা যখন কোনো কিছু এক্সপ্যান্ড করতে হবে, মানে আমাকে ওই একই জিনিস যদি আমার বারবার লাগে, তাহলে কি ওটাকে রিকার্সিভলি জিনিসটা করতে হবে। অর্থাৎ দেখেন, এই এসটাকে আমি মাঝখানে ঢুকাই দিছি, এবং মাঝখানে ঢুকানোর ফলে সুবিধাটা কি হয়েছে? মাঝখানের যে এসটা, ওকে আমি আমার ইচ্ছা মতো বারবার ওই যে এই প্রোডাকশন রুল ইউজ করে বারবার ওকে আমি এক্সপ্যান্ড করতে পারতেছি। আমার যতক্ষণ মন চায় আমি এটা ওকে কিন্তু এক্সপ্যান্ড করতে পারবো। কাইন্ড অফ জিনিসটা ইয়ার মতো না, ওই যে আপনারা রেগুলার এক্সপ্রেশনে যেটা হলো মানে ক্লোজার টাইপের, মানে একটা হলো ওই ইয়া আছে, একটা স্টার আর একটা কি প্লাস। তো ওইটার মতো ওখানে যেমন আমার ইনফিনিট সংখ্যক বার চলতে থাকে, এটাও কিন্তু আমার ইনফিনিট সংখ্যক বারই আমি চালাইতে পারবো। আমি বারবার এই প্রোডাকশন রুলটা ইউজ করলাম, বারবার করলাম, তাহলে কি স্ট্রিংটা বারবার বেড়ে যাবে না? এটা কি ধরতে পারতেছেন সবাই এই জিনিসটা? হ্যালো? জি স্যার। আচ্ছা আচ্ছা, বাকিরা কারো কি সমস্যা হচ্ছে বুঝতে এই জিনিসটা? মানে যদি না বুঝতে, মানে বুঝতে যদি সমস্যা না হয়, তাহলে উই আর গুড টু গো। তাহলে এইখানে আমরা ওরকম একটা কনসেপ্ট ইউজ করব, ঠিক আছে? আমরা হলো, যেহেতু আমাদের এখানে ওই যে এরকম স্টার টাইপের কিছু নাই, আমরা এখানে রিকারশন ইউজ করে আমরা চাবো যে এই জিনিসটাকে বারবার এক্সপ্যান্ড করতে, যতদূর এক্সপ্যান্ড করা যায়, মানে ইচ্ছা মতো যেন এই জিনিসটাকে এক্সপ্যান্ড করা যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে এই জিনিসটা এখন কিভাবে করতে পারি। দেখেন, আমাকে কোন পোর্শনটুকু এক্সপ্যান্ড করতে পারতে হবে একটু দেখেন তো। যেমন আমি একটু বলি যে এখানে আমার বেসিক্যালি কি ছিল, আমার এখানে ছিল ফ্লোট এ বি সি, তাই না? এই পোর্শনটুকু আমাকে কিন্তু বেসিক্যালি এক্সপ্যান্ড করতে হবে। আর এইটুকু কিন্তু ফিক্সড, এই ফ্লোটটা ফিক্সড, সেমিকোলনটা ফিক্সড, মাঝখানের পোর্শনটাকে এক্সপ্যান্ড করতে হবে না বারবার? তাহলে দেখেন, এইটার জন্য আমরা কিভাবে রুলটা লিখতে পারি, কিভাবে আমাদের রুলটা ডিজাইন করতে পারি এটার জন্য। যেই দুটো ফিক্সড ওই দুটো আমি আগে লিখলাম। তো দেখেন, আমার প্রথমে ফ্লোটটা ফিক্সড, তাহলে আমি একটা স্টার্ট সিম্বল নিলাম, স্টার্ট সিম্বল থেকে প্রথমে আমার ফ্লোটে আসলো, স্টার্ট সিম্বল থেকে প্রথমে আমার ফ্লোটে আসলো, ঠিক আছে? এই ফ্লোটটা এখানে। এরপরে এই জিনিসটা তো আমার বারবার রিপিট হইতে পারে, যেহেতু রিপিট হইতে পারে আমি একে ডিরেক্ট আইডি বলতে পারবো না, ঠিক আছে? আমি এইখানে যেহেতু রিপিট হইতে পারে, আমি এটার একটা ভেরিয়েবল নাম দিলাম এ, ঠিক আছে, যেটা এটা রিপিট হইতে পারে। আর এই পাশটা, এটাও তো কোনো মানে রিপিট তো হবে না, এটা জাস্ট একটাই সেমিকোলন লাস্টে থাকবে, তাহলে এখানে আমি সেমি দিলাম, ঠিক আছে? এখন আমার কাজ কি? এ কে যত ইচ্ছা বাড়ানো, তাই না? যতবার ইচ্ছা এ কে বাড়ানো। তাহলে এখন আমি বলেন তো, এ থেকে আমি কি লিখবো? এ থেকে কি লিখলে আমি এখানে এই রুলটা আমার এখন কাজ করবে? আইডি কমা। হ্যাঁ, আইডি কমা। আচ্ছা, শুধু আইডি কমা লিখলে কি হবে? দেখেন, আইডি কমা, আর কি কিছু লেখা যাবে না? আর কি কিছু লেখা লাগবে নাকি লাগবে না?
আচ্ছা আগে বলি শুধু আইডি কমা লিখলে কি হবে, শুধু আইডি কমা লিখলে বেসিক্যালি কি হচ্ছে দেখেন, এস থেকে কোথায় যাচ্ছে ফ্লোট এ সেমি, তাহলে এস থেকে আমি যাচ্ছি হলো ফ্লোট এ সেমি। আচ্ছা এ থেকে কই যাচ্ছি, আইডিতে যাচ্ছি আর কমাতে যাচ্ছি, একবারই যাচ্ছি না, রিকারশন কি হচ্ছে, এ থেকে যাচ্ছি হলো আইডি আর কমাতে, করে থেমে গেল না, আর কি কোনোটা এক্সপ্যান্ড করা পসিবল দেখেন তো, এই যে এখন যেগুলো আছে এগুলা থেকে কি কোনোটা এক্সপ্যান্ড করা পসিবল আমার কাছে, ফ্লোট থেকে কি কোথাও যাওয়া পসিবল না, আইডি থেকে কোথাও যাওয়া পসিবল, আইডির তো কোনো রুলই নেই এখানে, তাহলে কমা থেকেও কোথাও যাওয়া পসিবল না, সেমি থেকেও কোথাও যাওয়া পসিবল না, তাহলে দেখেন এইটা তো ভুল, এটা কি বুঝতে পারছেন এটা যে কেন ভুল, কারণ এখান থেকে আমি ওই ঘুরে ফিরে একই কথাই হইলো, আইডি কমা না লিখে এখানেও যদি ডিরেক্ট আইডি কমা লিখতেন তাও একই কথাই হইতো, তাহলে এটাকে ফিক্স করার জন্য কি করতে হবে, আপনি যদি আইডি কমার পাশে আরেকটা যদি এ লেখেন এবার কি হবে, মানে এ থেকে আইডি কমা আবার এ, এবার কি হবে দেখেন তো, এবার দেখেন যেটা হবে, ফ্লোট তো ফ্লোটের মতো আছে, যেমন দেখেন আমার শুরুতে এস থেকে গেছিল ফ্লোটে, দেন এতে, এস থেকে এতে, দেন এস থেকে সেমি, তাই না, এই যে এখান থেকে এই যে এই তিনটা পাইছি, এখন ফ্লোট তো এক্সপ্যান্ড করা যাচ্ছে না কারণ এটা একটা আমার টার্মিনাল, এটাও এক্সপ্যান্ড করা যাচ্ছে না, এটাও টার্মিনাল, এ এই এ থেকে কিন্তু এখন আমার এক্সপ্যান্ড করা যাবে, আগের বার যেটা ভুল করছিলেন আইডি কমা লিখেই ছেড়ে দিছিলেন, বাট এবার দেখেন এখান থেকে কি আছে, এখান থেকে আছে আইডি কমা আবার এ কিন্তু নিজে আবার আসতেছে, যেহেতু এ নিজে আবার আসতেছে, এই একে কি আমি আবার এক্সপ্যান্ড করতে পারবো না, আবার এই এর বদলে কি আমি আইডি কমা লিখতে পারবো না, আইডি কমা আবার এ লিখতে পারবো না, এটা কি সবাই বুঝতে পারছেন যে জিনিসটা কি হলো, রিকারশনের জিনিসটা, Yes, sir. তাহলে ভুলটা কি বুঝতে পারছেন যে আমি আইডি কমা লেখা ছেড়ে দিলে সমস্যা হলো রিকারসিভ তো হলো না, রিকারসিভ আনার জন্য তাহলে আমাকে ওই এটাকে আবার লিখতে হবে যাতে আমি এই এর উপর বেসিস করে আমি বারবার ওকে এক্সপ্যান্ড করতে পারি, তাহলে এবার এখন দেখেন আমি কিন্তু বারবার এই একে এক্সপ্যান্ড করে বারবার আইডি কমা কিন্তু লিখতে পারবো না, কারণ আইডি কমা যেহেতু এটা আমার আসতেছেই, তাহলে এটা ওকে আমি ইউজ করে বারবার রিকারসিভলি ওকে আমি বারবার কল করতে পারবো। আচ্ছা এখন আমাকে একটু বলেন তো স্টিল এই জিনিসটা কি ঠিক আছে কি নাই, মানে আমি মানে একটা এমটি স্ট্রিং দিতে হবে, হ্যাঁ গুড, ঠিক আছে একটা অর দিয়ে এমটি স্ট্রিং। হ্যাঁ এমটি স্ট্রিং না, দেখেন এমটি স্ট্রিং দিলেও সমস্যা আছে, আমি দেখাই, আচ্ছা দিলাম এমটি স্ট্রিং দিলাম, তাহলে আমি ধরলাম যে এটা এমটি স্ট্রিং এ ডেরাইভ করলো, তাহলে আমি কি পাচ্ছি ফ্লোট আইডি কমা, আচ্ছা কমা থেকে, হ্যাঁ কমার পর আবার সেমিকোলন আসতেছে, তাহলে এর থেকে কোথায় যাবে, এমটি স্ট্রিং যাবে না, এর থেকে ডিরেক্ট আরেকটা আইডিতে যাবে, আইডিসি এর থেকে ডিরেক্ট একটা আইডিতে যাবে, এবার দেখেন যেটা হবে এটা আমি ধরলাম যে এখানে আমি থামাই দিব, তাহলে এটা ডেরাইভ হয়ে এখানে ফাইনালি একটা আইডি আসলো, তাহলে দেখেন এবার কি হলো ফ্লোট আইডি কমা আইডি কমা আইডি সেমিকোলন, এটা কি বুঝতে পারছেন, তাহলে আমার যদি কখনো কনটেক্সট ফ্রি গ্রামারের কেসে আমার যদি কখনো এই টাইপের জিনিস দরকার হয় যে আমার রিকারসিভলি এটা মানে অনেক বাড়তে পারে, তো তখন আমাকে এইভাবে রিকারশন ইউজ করে কনটেক্সট ফ্রি গ্রামারগুলো লিখতে হবে, ঠিক আছে, আর রেগুলার এক্সপ্রেশনে এত ঝামেলার ছিল না, রিকারশন লেখা লাগতো না, কারণ কি রেগুলার এক্সপ্রেশনের আমার ওই জিনিসটা ছিল, স্টার ছিল প্লাস ছিল, এগুলা দিয়ে আমরা ওটা হ্যান্ডেল করতে পারতাম, বাট এখানে যেহেতু নাই তাই এখানে আমাকে রিকারশন ইউজ করে এই জিনিসটা করতে হবে। এমনি কি জিসটা পাওয়া গেছে, জিসটা বুঝলেই হবে, অত ডিপলি না পারলেও হবে, বাট বোঝা গেছে যে কনটেক্সট ফ্রি গ্রামার আর রেগুলার এক্সপ্রেশনের মধ্যে একটু তফাৎটা এইখানে, যে এইখানে আমার এই সিম্বলটার কারণে আমি খুব সহজে করতে পারতেছিলাম, বাট এখানে কিন্তু অত সহজে আমি করতে পারতেছি না। এগুলা বোঝানোর উদ্দেশ্য হলো আপনারা প্রথম ল্যাবেই দেখবেন যে আপনাদের সিনট্যাক্স অ্যানালাইজার নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে, সিনট্যাক্স অ্যানালাইজার নিয়ে আপনাদের প্রথম ল্যাবেই কাজ করতে হবে, এবং সিনট্যাক্স অ্যানালাইজারে কিন্তু এরকম প্রোডাকশন রুলগুলো দেওয়া থাকে, এবং অনেক প্রোডাকশন রুলে দেখবেন যে এই যে এরকম লেফট সাইডে যা পাইছেন ওইটা আবার এখানেও লেখা, তার মানে কি ওগুলা বেসিক্যালি মানে বাড়তে মানে ইচ্ছা মতো আমি ওগুলাকে এক্সপ্যান্ড করতে পারবো, ঠিক আছে, আমি একটু দেখাই যে সিনট্যাক্স অ্যানালাইজারে কীভাবে রুলগুলো লেখা হয়, কীভাবে আমার এই কনটেক্সট ফ্রি গ্রামারটা লাগে। এইটা হলো আমার সেই স্টার সিম্বলকে আমরা নর্মালি এস দিয়ে লিখতাম আমাদের থিওরি অফ কম্পিটিশনে, বাট এইখানে কিন্তু আমরা এরকম মানে একটা পুরা ভেরিয়েবল নাম আকারে ইউজ করতে পারি, কারণ এইখানে যেটা বুঝাইছে স্টার্ট থেকে প্রোগ্রামে যায়, এখানে অ্যারো চিহ্নর বদলে কোডের সময়
কোলন ইউজ করা হয়। অর্থাৎ এই যে এই লাইনটা মানে হওয়ার অর্থ হলো স্টার্ট থেকে প্রোগ্রাম, এটার মানে হচ্ছে স্টার্ট থেকে প্রোগ্রাম। এরকম একটা রুল আমার কনটেক্সট ফ্রি গ্রামারের প্রথম রুলটা হলো অনেকটা এরকম, স্টার্ট থেকে প্রোগ্রাম। তারপরে দেখি তারপরে আর কোথায় কোথায় যাওয়া যায়। প্রোগ্রাম থেকে ইউনিটে যাওয়া যায়। দেখেন প্রোগ্রাম থেকে কোলন দিয়ে ইউনিট, অর্থাৎ প্রোগ্রাম থেকে অ্যারো আছে ইউনিটে, তাহলে এখান থেকে যেখানে যাওয়া যায় প্রোগ্রাম থেকে ইউনিটে যাওয়া যায়। এই রুলগুলো আপনাদের ওই ইয়াতেই দেওয়া থাকবে, ঠিক আছে? ল্যাবের ফাইলেই দেখবেন যে কতগুলো রুল আছে, ওগুলা রুল সব আর কি ওখানে দেওয়াই থাকবে, যে কী কী রুল হবে, আপনাকে লেখা লাগবে না। মানে মানে কিছু রুল আর কি ইয়া লাগবে, মানে ওখান থেকে জাস্ট কপি পেস্ট করে এনে দিতে পারবেন এখানে। দেন দেখেন আবার ইউনিট থেকে কই গেছে, ইউনিট থেকে ভেরিয়েবল ডিক্লারেশনে গেছে, ঠিক আছে? ইউনিট থেকে গেছে হলো ভেরিয়েবল ডিক্লারেশনে। তাহলে যেটা হয়েছে আমি ইউনিটকে আমি ইউ দিয়ে লিখলাম আপাতত, সময় নেই, তাহলে ভেরিয়েবল ডিক্লারেশনকে আমি ভ্যাট দিয়ে লিখলাম। তাহলে ইউনিট থেকে গেছে হলো ভেরিয়েবল ডিক্লারেশনে। দেন দেখেন যে আবার ভেরিয়েবল ডিক্লারেশনকেও আবার ভাঙছে। টাইপ স্পেসিফায়ার মানে ওই যে আমি যে ইন্টিজার টাইপের লিখতেছিলাম না, ওই জিনিসগুলো টাইপ স্পেসিফায়ার মানে হলো ওই জিনিসগুলো। যেমন দেখেন আমি একটু এটা দেখা শেষ করি। দেখেন ভেরিয়েবল ডিক্লারেশন থেকে কোথায় কোথায় গেছে, টাইপ স্পেসিফায়ার, ডিক্লারেশন লিস্ট, সেমিকোলন। তাহলে ভেরিয়েবল থেকে গেছে টাইপ স্পেসিফায়ার, ডিক্লারেশন লিস্ট, আর একটা হলো সেমিকোলন। এরকম কিছু একটা রুল লেখা আছে। টাইপ স্পেসিফায়ার মানে কি আবার ইন্টিজার, ফ্লোট, তাই না? এই টাইপের জিনিসগুলো, অর্থাৎ আইএনটি, এগুলো হলো টাইপ স্পেসিফায়ার। তাহলে দেখবেন যে আরেকটা রুল আছে এরকম, টি থেকে আইএনটি, এরকম দেখবেন যে আপনার কোথাও না কোথাও লেখা আছে। তো দেখেন যে ওরকম জিনিস একটা লেখা আছে যে টাইপ স্পেসিফায়ার মানে হলো ইন্টিজার, ঠিক আছে? আবার দেখেন ডিক্লারেশন লিস্ট, আমি তো আপাতত একটাই ভাবছি ডিক্লেয়ার করব, সেজন্য ডিক্লারেশন লিস্ট থেকে ডিরেক্ট আইডি বলছে। অর্থাৎ এই যে ডিক্লারেশন লিস্টটা ডি থেকে ডিরেক্ট আইডি বলছে। চাইলে রিকার্সিভলি আইডিটা আবার বাড়াইতে পারেন, ওই যে আইডি কমা আইডি কমা আইডি করে, তাহলে তখন কি করতে হবে, আইডি কমা দিয়ে আবার ডি দিতে হবে, তখন রিকার্সিভলি সেটা বাড়তে থাকবে। মোটামুটি কি আইডিয়া বোঝা গেছে যে আমার কনটেক্সট ফ্রি গ্রামারটা কিভাবে সিনট্যাক্স অ্যানালাইজারে আসে? অর্থাৎ এইরকম আমাকে রুলগুলো লিখতে হবে। এটা কি আইডিয়া পাওয়া গেছে? এই জন্য এতগুলো কথা বললাম আজকে, কারণ ওই রুলগুলো অনেক সময় দেখবেন যে বুঝবেন না, এবং আপনাদের কিন্তু ভাইভাতে কোশ্চেন করা হবে, ঠিক আছে? ওই টাইপের ইয়াগুলো যে কেন এরকম হইলো, তো তখন যেন একটু বুঝতে পারেন যে আচ্ছা এই কারণে এরকম হচ্ছে। মোটামুটি কি আইডিয়া পাওয়া গেছে এটার? তাহলে আমরা নেক্সট টপিকে যাব, বলেন। জি স্যার। আচ্ছা, এটা মোটামুটি বুঝলেই হবে, ঠিক আছে? আমরা ল্যাব যখন আগাবো, ল্যাবেও তো ক্লাস হবে। ল্যাবে কি একটা ক্লাস পাইছেন আপনারা? এখনো পাইছেন কোনো ক্লাস ল্যাবে? না স্যার। আচ্ছা, তো অনেকে তো পাননি। যখন ওইটা আপাতত জাস্ট এইটুকু মাথায় দিয়ে রাখা যান যে আমাদের কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে সিনট্যাক্স অ্যানালাইজার লেখা যায়, আর লেক্সিক্যাল অ্যানালাইজারে আমাদের রেগুলার এক্সপ্রেশন লিখতে হয়, ঠিক আছে? আমি চাইলে ওটাও দেখাইতে পারি। যেমন এই যে এইখানে দেখেন, এই যে আমরা যেই সব জিনিস শিখছি, লেটার মানে হইলো, লেটার আন্ডারস্কোর মানে হলো এ থেকে জেড, এ হাইফেন জেড, এ থেকে জেড, আরেকটা হলো আন্ডারস্কোর, এই কোনোটার মধ্যে একটা। ডিজিট মানে হলো 0 থেকে 9, এই যে এরকম আপনাকে রেগুলার এক্সপ্রেশন লিখতে হবে। যেমন আইডি মানে হইলো আমার, আমি ধরছি যে লেটার প্লাস, অর্থাৎ শুধু লেটার নিয়েই শুধু আমার আইডিটা হবে, ঠিক আছে? তখন আপনাকে যে এরকম একটা রেগুলার এক্সপ্রেশন লিখতে হবে। এটা হলো আমার লেক্স ফাইলে কীভাবে রেগুলার এক্সপ্রেশনগুলো লেখে সেই জিনিসটা। তো এটা যখন হলো আপনাদের হবে, ল্যাবে ক্লাস হবে, তখন আরও ডিটেলসে বুঝতে পারবেন। আপাতত জাস্ট এটা মাথায় রাখেন যে রেগুলার এক্সপ্রেশনে, লেক্স ফাইলে রেগুলার এক্সপ্রেশন লেখা হয়, আর হলো এই এই যে সিনট্যাক্স অ্যানালাইজারে আমার এরকম লেখা হয়, কনটেক্সট ফ্রি গ্রামার লেখা হয়। বুঝতে পারছেন এই পর্যন্ত? তাহলে এখন আমরা একটু নতুন একটা টপিকে যাই, যেটা হলো আমাদের থিওরির টপিক। সেটা হলো, আচ্ছা প্রথম কথা হলো এটা যে ধরে নেন আপনার সোর্স কোডে মাল্টিপল ইরর আছে, এখন যখন কম্পাইল করেন ও কি এরকম হয় যে ও একটা করে ইরর রিপোর্ট করে থেমে যায় আর ইররগুলো রিপোর্ট করে না? এটা কি হয় কখনো? না স্যার। নাকি সবগুলা ইররই, মানে যেগুলো সিনট্যাক্স ইরর, যেগুলো সে ডিটেক্ট করতে পারে, সবগুলা ইররই সে ডিটেক্ট করে, তাই না? সেটাই তো হয়, আমি তো দেখাইছিলাম ও ক্লাসে। আচ্ছা, কথা হচ্ছে এই কাজটা সে কীভাবে করে, যে একটা ইরর মানে ডিটেক্ট করে সে মানে থামলো না, পরের ইররগুলো ডিটেক্ট করতেছে, এই কাজটা সে কীভাবে করে? আচ্ছা, তার আগে বলেন তো ইরর আমরা কখন বুঝবো যে আমার সিনট্যাক্স ইরর হয়েছে? এই যে আমি আপনার কাছে কনটেক্সট ফ্রি গ্রামারগুলো দেখাইলাম, কীভাবে এখন একটু জাস্ট আইডিয়া দিলেই হবে যে এটা বলেন যে এইটার কারণে আমরা বুঝতে পারি যে এখান থেকে আমার ইরর হইতে পারে।
সিম্পলি হলো যদি আমার কোনো প্রোডাকশন রুলই ম্যাচ না করে, এটা একদম সহজ ওয়ে। অর্থাৎ আপনি যে এরকম একটা প্রোডাকশন রুল লিখছেন, আর সহজ প্রোডাকশন রুল এই যে আপনি লিখছেন যে আইএনটি আইডি সেমি, এটা একটা প্রোডাকশন রুল, ঠিক আছে? এই প্রোডাকশন রুলটা আপনি লিখছেন। এখন আপনার ইনপুট আসছে এরকম আইএনটি এ আর সেমিক্লোন আসেনি, তাহলে যেটা হবে স্টার্ট শুরু হলো আইএনটিটার সাথে এটা ম্যাচ হইলো, আইডির সাথে এর সাথে আমার আইডিটা আসলো, মানে ইন্টিজারের পর সে আইডি এক্সপেক্ট করতেছে, আমার ইনপুটেও এ আসছে, তাহলে এই পর্যন্ত ঠিক আছে। বাট এরপরে আমার গ্রামার কি এক্সপেক্ট করতেছে, একটা সেমিক্লোন এক্সপেক্ট করতেছে। এখানে কি কোনো সেমিক্লোন আছে আমার ইনপুটে? নাই। তখন যেটা হলো যে আচ্ছা আমার আরও যদি কোনো রুল থাকে এই টাইপের, ওই সবগুলো রুলের সাথে চেক করবে। এখন কোনো রুলের সাথে যদি না মেলে তখন সে বুঝবে আমার এটা এই লাইনে সেটা আমার সিনট্যাক্স এরর, অর্থাৎ এই পার্টিকুলার লাইনে আমার সেটা সিনট্যাক্স এরর। তাহলে সিনট্যাক্স এরর হওয়ার ওয়ে গিয়া কি, যে আমার কোনো যদি প্রোডাকশন রুলের সাথে না মিলে তখন আমার সেটা সিনট্যাক্স এরর। বুঝতে পারছি? আর এখন কথা হচ্ছে আমি একটা সিনট্যাক্স এরর পাইলাম, যে আমি এখানে সেমিক্লোন দেইনি, আমি সিনট্যাক্স এরর পাইলাম। এখন আমি কি ওইখানেই থামাই দিব, নাকি আমাকে আরও যাইতে হবে? কারণ পরবর্তীতে আরও সিনট্যাক্স এরর থাকতে পারে না, এই লাইনের পরে যে আমি যে আরও যে কোডগুলো লিখবো সেই কোডে তো আবার সিনট্যাক্স এরর থাকতে পারে। এখন আমার কম্পাইলার যদি এরকম হয় যে প্রত্যেকবার একটা একটা করে সিনট্যাক্স এরর ধরে, তাহলে ওই কম্পাইলার কেউ ইউজ করবে না, খুবই ইনএফিশিয়েন্ট, তাই না? কারণ বারবার আমি যদি 100টা ভুল করি আমাকে 100বার কম্পাইল করতে হবে। আর তাহলে আমার সহজ ওয়ে কি, মানে আমার ডেজায়ার্ড ওয়ে কি, ডেজায়ার্ড ওয়ে হলো একবারই যেন সে 100টা এরর রিপোর্ট করতে পারি, সিনট্যাক্স এরর। তাহলে যেটা করতে হবে, কোনো কারণে যদি আমার প্রোডাকশন রুলটা না ম্যাচ করে, কোনো কারণে যদি না ম্যাচ করে, ও যেন থেমে না থাকে, পরবর্তী মানে কোনো পরের লাইনগুলো থেকে সে যেন আবার নতুন করে আবার ম্যাচ করা শুরু করে, মানে যেগুলো ঠিক আছে ওগুলো যেন আবার সে ম্যাচ করা শুরু করে। তো আমি একটু বলি, জিনিসটা অনেকটা এরকম। আমি ধরেন যে আমি একটা প্রোডাকশন রুল লিখলাম এরকম, এস থেকে আইডি ইকুয়াল আইডি অপারেশন আইডি সেমি, এরকম একটা আমি রুল লিখছি, ঠিক আছে? এবং অপারেশনকে আমি ডিফাইন করে দিলাম এরকম, অপারেশন মানে হলো হয় প্লাস অথবা মাইনাস, এই দুটো রুল দিলাম। আচ্ছা, আমাকে এমনি চাষি একটু গ্রামারটা দেখে বলেন তো, এখান থেকে কী কী টাইপের জিনিস অ্যাকসেপ্ট করবে এই গ্রামারটা, এই কনটেক্সট ফ্রি গ্রামারটা কী কী টাইপের জিনিস মানে অ্যাকসেপ্ট করবে? A equals to B plus C. হ্যাঁ, তাই না? এই টাইপের জিনিস, এ ইকুয়াল টু বি প্লাস সি সেমিক্লোন, অথবা বি ইকুয়াল টু এ মাইনাস সি সেমিক্লোন। আবার আমি র্যান্ডমলি এইভাবে লিখতে পারি ডি ইকুয়াল টু, আবার এখানে আবার ডি নিজেও থাকতে পারে, ডি প্লাস বি সেমিক্লোন। অর্থাৎ এই টাইপের জিনিসগুলো সে এরকম যত টাইপের জিনিস হবে, অর্থাৎ আইডি ইকুয়াল টু আইডি প্লাস অথবা মাইনাস আইডি সেমিক্লোন, এই টাইপের যতগুলো জিনিস হবে সবগুলো সে অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, এখন আমার মনে করেন যে কোডটা লিখলো, একটা সোর্স কোড আসলো এরকম, একটা সোর্স কোডের টোকেনগুলো এরকম আসলো, অর্থাৎ সোর্স কোডটা আসলো এরকম বি প্লাস দেন মাইনাস দেন সি সেমিক্লোন। এরপর যেটা হলো, এরপর আবার লিখলো ডি ইকুয়াল টু বি প্লাস ডি, ঠিক আছে? দেন আবার এরপর যেটা করলো যে ডি ইকুয়াল টু বি প্লাস আবার প্লাস সি, এরপর যেটা করলো সি ইকুয়াল টু বি মাইনাস সি, ঠিক আছে? ধরে নেন যে এরকম একটা সোর্স কোড আমার কাছে আসলো। তো এরকম সোর্স কোড সবার আগে তো সিনট্যাক্স অ্যানালাইজার কাছে যায় না, অবশ্যই সবার আগে লেক্সিক্যাল অ্যানালাইজার থেকে আসে, লেক্সিক্যাল অ্যানালাইজার পার করে। তো লেক্সিক্যাল অ্যানালাইজার সিনট্যাক্স অ্যানালাইজারকে কী কী পাঠাবে? প্রথমে আইডি পাঠাবে। তাহলে সিনট্যাক্স অ্যানালাইজার স্টার্ট সিম্বল থেকে শুরু করলো, যে স্টার্ট হইলো, হওয়ার পর এই যে প্রথমে একটা আইডি পাইলো, এই আইডি থেকে সে তার একটা তার কাছে তো অনেকগুলো রুল আছে, সে কোনো একটা রুলের সাথে প্রথমে ম্যাচ করা শুরু করবে, মানে যেটা আসলে মেলে। তাহলে সবার আগে এটার সাথে এই আইডিটা মিললো। এরপরে কি আছে? ইকুয়াল আছে। তাহলে আমার সিনট্যাক্স অ্যানালাইজার যেটা করলো, এই ইকুয়ালের সাথে আমার এইটাকে মিলাইলো, ঠিক আছে? তারপরে রুলে আবার কাকে এক্সপেক্ট করতেছে? আইডিকে এক্সপেক্ট করতেছে, এবং লেক্সিক্যাল অ্যানালাইজার দেখেন ওকে আইডিই পাঠাইছে, তাহলে এটার সাথে এটা ম্যাচ হইলো। এটার পরে দেখেন এই রুলটা কাকে এক্সপেক্ট করতেছে, মানে কাকে এক্সপেক্ট করতেছে? একটা অপারেশন এক্সপেক্ট করতেছে, তাই না? আবার অপারেশনটা কি হইতে পারে? হয় প্লাস অথবা মাইনাস। তাহলে দেখেন আমার লেক্সিক্যাল অ্যানালাইজার ওকে একটা ওপি টোকেন পাঠাইছে, এবং ওই ওপি টোকেনটা ওটার সাথে মিলছে, যেহেতু প্লাস মানে হলো ওপি টোকেন। তাহলে এই যখন আমি প্লাস পাবো, লেক্সিক্যাল অ্যানালাইজার আমাকে ওপি টোকেন পাঠাবে, সেই ওপি টোকেনের সাথে আমার এটা মিললো, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন তো আমার সিনট্যাক্স অ্যানালাইজার কাকে এক্সপেক্ট করতেছে ওপির পরে?
আইডি আইডি, বাট পাইছে কে? লেক্সিক্যাল অ্যানালাইজার ওকে কি পাঠাইছে? অপারেটর। আবার ওপি পাঠাইছে না? আবার ওপি টোকেন পাঠাইছে না? ঠিক আছে, ওকে কিন্তু আবার ওপি টোকেন পাঠাইছে। তাহলে কি এটা কি ম্যাচ করলো? ও এক্সপেক্ট করতেছিল আইডি, বাট ওকে পাঠানো হয়েছে ওপি। তাহলে যেটা হইলো, তাহলে বুঝতে পারতেছে এখানে একটা সিনট্যাক্স এরর আছে, ঠিক আছে, ফর দিস পার্টিকুলার থিং। তাহলে এখন কথা হচ্ছে, যখন এই যে এরকম সে একটা সিনট্যাক্স এরর পায়, খুবই সহজ ওয়ে হলো এটা, মানে যেন ইয়া হলো যে থেমে যাওয়া। অর্থাৎ একটা সিনট্যাক্স এরর পাইছি, থেমে থেমে গেছি, আর কিছু করবো না আমি। এবং এটা বললাম যে এটা খুবই ইনএফিশিয়েন্ট, যে আমার 100টা সিনট্যাক্স এরর থাকলে আমাকে 100 বার এই জিনিসটা ঠিক করে বারবার রান দিতে হবে। তো এই জিনিসটা যেন না হয়, তখন একটা ইয়া থাকে, সেটাকে বলা হয় প্যানিক মোড রিকভারি, মানে সেটা একটা নাম আছে। তো আগে বলি, যখন আমার এরকম একটা রুলের সাথে মিললো না, সে যেটা করে, সে প্যানিক মোডে চলে যায়, ঠিক আছে। যেমন দেখেন এখানে এক্সপেক্ট করতেছিল আইডি, পাইছি হলো ওপি, ওপি আমি আবার পাইছি, তাহলে সে যেটা হবে, সে এখন প্যানিক মোডে চলে গেছে। প্যানিক মোডে সিনট্যাক্স অ্যানালাইজার যেটা করে, সে এর পরের স্ট্রিংগুলোকে সে ফেলাইতে থাকে, মানে যে যেই ক্যারেক্টারগুলোকে থাকবে সেটাকে সে ফেলে দিতে থাকবে। যেমন দেখেন এই যে অপারেটরটাকে পাইছিল, মাইনাস পাইছিল, সে মাইনাসটাকে ফেলে দিবে। এরপর কাকে পাইছিল ইনপুট আকারে? একটা আইডি পাইছিল, তাই না? এই আইডিটা যদিও এই আইডির সাথে মিলতেছে, বাট স্টিল ওটাকে কি করবে? ফেলে দিবে। কারণ কারণ কি, কেন ফেলে দিচ্ছে? কারণ সে এখন প্যানিক মোডে আছে। যতক্ষণ সে প্যানিক মোডে থাকবে, ততক্ষণ পর্যন্ত সে যতগুলো ক্যারেক্টার পাবে সবগুলোকে সে ফেলে দিবে। এটার পর যদি এখানে যদি আরও একটা ক্যারেক্টার থাকতো, মনে করেন ডি থাকতো, বা আমি এখানে আরো একটু এক্সপ্লেন করি। আমি এটাকে মনে করেন এই যে এরপর সি প্লাস ডি লিখলাম, তাহলে দেখেন এটার পর প্লাস প্লাস আছে আবার, এটাকেও সে ফেলে দিবে। কারণ কি? কারণ সে প্যানিক মোডে আছে। আচ্ছা, এরপর আবার আবার মনে করেন ডি আসছে, আবার সে এটাকে ফেলে দিবে, কারণ কি? সে প্যানিক মোডে আছে। এরপর ধরেন যে একটা সেমিক্লোন দেখলো। আচ্ছা, কম্পাইলার যে বানাইছে সে ওকে বলে দিছে যে কিছু সিম্বল দেখলে তুমি প্যানিক মোড থেকে আবার আগের আগের অবস্থায় ফিরে আসবা। সেমিক্লোন হইলো সেই টাইপের একটা ক্যারেক্টার। অর্থাৎ যখন সে সেমিক্লোনটা পাইলো, সেমিক্লোন পেয়ে বুঝলো যে আচ্ছা, আমাকে এখন প্যানিক মোড থেকে ফিরে আসতে হবে, আমি এখন সবগুলো ক্যারেক্টার বারবার ফেলতে পারবো না। তাহলে যেটা হবে, যখন সে সেমিক্লোনটা দেখলো, দেখার পর সে হলো প্যানিক মোড থেকে রিকভার করবে, এবং রিকভার করার পর সে নেক্সট লাইন থেকে আবার পড়া শুরু করবে, আবার সে মিলানো শুরু করবে। বুঝতে পারছেন? নেক্সট লাইন থেকে সে কিন্তু আর ক্যারেক্টার ফেলা শুরু করবে না। যদি সে প্যানিক মোড থেকে রিকভার না করতো, তখন যেটা হইতো, আমার এই যে এর পরে যতগুলা লাইন আছে সবগুলা লাইনে সবগুলা ক্যারেক্টার সে ফেলাই দিত, যদি আমি সে প্যানিক মোডে থাকতো। ঠিক আছে, যত যত ইয়ে আছে। মানে সেমিকোলনটা যদি না থাকতো, সেমিক্লোনটা যদি না থাকতো, তাহলে সে প্যানিক মোডে থাকতো, ঠিক মানে আছে। স্যার নিচের লাইনে সবগুলা ডিসকার্ড হ্যাঁ, করতো। তখন এটা যদি না থাকতো, সে নিচের লাইনে ডিসকার্ড করতে থাকতো সবগুলো, আবার সে ডিসকার্ড করতে থাকতো করে। এইখানে যখন আবার সে সেমিক্লোন দেখলো, তখন সে প্যানিক মোড থেকে আবার ব্যাক করবে, ঠিক আছে। তো জি স্যার। এই যে কোন কোন চিহ্ন দেখে সে প্যানিক মোড থেকে বের করবে, এইটাকে বলা হয় সিনক্রোনাইজিং টোকেন। আপনারা যখন বই পড়বেন, বইয়ে এই কথাটা দেখবেন লেখা আছে, সিনক্রোনাইজিং টোকেন। শুধু সেমিক্লোন না, সিনক্রোনাইজিং টোকেন আরও আছে, ঠিক আছে। আমি ভুলে গেছি, খুব সম্ভবত এই যে এগুলাও সিনক্রোনাইজিং টোকেনের মধ্যে পড়ে। এই যে এইটা, মানে লেফট প্যারেন্থেসিস রাইট প্যারেন্থেসিস, এগুলো যদি দেখে, তখন হচ্ছে প্যানিক মোড থেকে, মানে কখনো যদি এগুলো দেখে, সে প্যানিক মোড থেকে আবার রিকভার করে ট্রাই করে। বইয়ে দেখেন যে কয়েকটা এক্সাম্পল আছে। তো এগেইন এগুলা কিন্তু কম্পাইলারের ডিজাইনারের হাতে, যে সেমিক্লোন দেখে সে ব্যাক করবে, নাকি স্পেস দেখে ব্যাক করবে, নাকি ট্যাব দেখে ব্যাক করবে, এগুলা কিন্তু কম্পাইলার যে ডিজাইন করবে তার হাতে। সেই ডিফাইন করে দিবে যে আমার সিনক্রোনাইজিং টোকেনগুলো কি হবে। কারণ অ্যাজ এ কোডার, মানে যারা ইউজার তো ভুল কোড লিখবেই, তাই বলে প্যানিক মোডে গিয়ে সবগুলো ক্যারেক্টার ফেলে দেওয়ার কোনো মানে হয় না, ঠিক আছে। তাহলে দেখেন, আমি যেটা বলতেছিলাম, ধরে নেন যে ওখানে আমার সেমিক্লোনটা আছে, ধরে নেন যে এখানে সেমিক্লোনটা আছে। যখন আমার সেমিক্লোনটা পড়লো, তখন সে বুঝলো যে আমি তো কারেন্টলি প্যানিক মোডে ছিলাম, তাহলে প্যানিক মোড থেকে এখন আমি বের হব। প্যানিক মোড থেকে বের হয়ে সে, তার কাছে এখন এই যে এই টোকেনগুলো আসবে, সে তখন আবার এই টোকেনগুলোকে তার কাছে যেগুলো রুল আছে সেই রুলগুলোর সাথে ম্যাচ করা ট্রাই করবে। যেমন দেখেন, প্রথম এগেইন আমার কাছে এখানে তো মাত্র দুইটা রুল লিখছি। তো প্রথমে ডি আসলো, ডি মানে কি? লেক্সিকান ওকে আইডি পাঠাইছে, তাহলে সে আবার আমার এই আইডির সাথে সে ম্যাচ করার ট্রাই করবে, তাহলে আবার সে আমার আইডির সাথে ম্যাচ করার ট্রাই করবে। আচ্ছা, এরপরে আমার লেক্সিকাল অ্যানালাইজার কি পাঠাবে? একটা ইকুয়াল অ্যাসাইন টাইপের কিছু একটা পাঠাবে, তাহলে সেইটাও আমার, তাই না? এখানে আচ্ছা, এখানে কিন্তু আমার ইয়াটা টোকেনের নাম কিন্তু এরকম হয় না, টোকেনের নাম ইকুয়াল হবে, ঠিক আছে, এটা তো আই গেস সবাই জানেন। তাহলে এই ইকুয়ালের সাথে আমার এটা মিলাবে। তখন এরপর আবার লেক্সিকাল অ্যানালাইজার আইডি পাঠাবে,
তাই না, বি হলো একটা আইডি, সেও দেখতেছে সেও আইডি চাচ্ছে, তাহলে এটা এটার সাথে মিললো। তারপরে লেক্সিক্যাল অ্যানালাইজার একটা অপারেটর টোকেন পাঠাবে, সিনট্যাক্স অ্যানালাইজার অপারেটরের সাথে মিলাইলো। এরপর লেক্সিক্যাল অ্যানালাইজার আবার একটা আইডি টোকেন পাঠাবে, সিনট্যাক্স অ্যানালাইজার আইডি টোকেনটা পাইলো। এরপর লেক্সিক্যাল অ্যানালাইজার কি টোকেন পাঠাবে, সেমিক্লোন টোকেন পাঠাবে, সিনট্যাক্স অ্যানালাইজারও সেমিক্লোন টোকেনটা পাইলো। তার মানে দেখেন এই পুরাটার সাথে কি ম্যাচ হয়ে গেছে না, তাহলে এখানে কোনো সিনট্যাক্স এরর নাই, ঠিক আছে। তাহলে এই লাইনের জন্য কোনো সিনট্যাক্স এরর নাই, তাহলে এখন আবার সে নেক্সট লাইনে গেল, ওর কাছে কিন্তু টোকেনগুলো লেক্সিক্যাল অ্যানালাইজার পাঠাচ্ছে। তো প্রথম টোকেন আবার কি একটা আইডি, সে আবার নতুন করে আবার সে মিলানো শুরু করবে। প্রথমটা হলো আইডি, তাহলে আইডির সাথে মিললো। তারপরে একটা ইকুয়াল টোকেন, তাই না, তাহলে ইকিউ টোকেনের সাথে আমার এটা মিললো। তারপরে আমার সিনট্যাক্স অ্যানালাইজার এক্সপেক্ট করতেছে আইডি, লেক্সিক্যাল অ্যানালাইজার আইডিই পাঠাইছে, তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই আইডির সাথে এই আইডি মিললো। এরপর লেক্সিক্যাল অ্যানালাইজার কি পাঠাইলো, অপারেটর টোকেন পাঠাইলো, সিনট্যাক্স অ্যানালাইজারও অপারেটর টোকেনই এক্সপেক্ট করতেছিল, তাহলে এটাও ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন লেক্সিক্যাল অ্যানালাইজার আবার অপারেটর টোকেন পাঠাইছে, বাট সিনট্যাক্স অ্যানালাইজার কি এক্সপেক্ট করতেছিল, আইডি এক্সপেক্ট করতেছিল, তাহলে অবভিয়াসলি এখানে আগেই নামার সমস্যা। তাহলে বলেন তো কিসে চলে যাবে আবার সে, মানে সে এক্সপেক্ট করতেছিল আইডি, পাইছে হইলো অপারেটর, সে আবার প্যানিক মোডে প্যানিক চলে মোড। যাবে, আবার সে প্যানিক মোডে চলে যাবে। এখন যখন সে প্যানিক মোডে চলে গেল, সে যেটা করবে, সে এগেইন এই যে এই ক্যারেক্টারগুলোকে আবার ফেলা শুরু করবে, এই প্লাসটা সে এটা ফেলে দিবে, এই সিকে আবার ফেলে দিবে, ঠিক আছে। তখন কিন্তু সে এগুলো চেক করতেছে না। এখন এখন যখন আবার সেমিক্লোন দেখছে, সেমিক্লোন দেখে তার মনে হয়েছে আচ্ছা হ্যাঁ সেমিক্লোন দেখছি, মানে এটা হলো আমার সিনক্রোনাইজিং টোকেন, এখন আমাকে আবার সিনক্রোনাইজ হতে হবে। তাহলে ও প্যানিক মোড থেকে রিকভার করে আবার সে এখান থেকে আবার নতুন করে ওই সিনট্যাক্স অ্যানালাইজিংটা আবার সে শুরু করবে, নিচ থেকে আবার শুরু করবে। এগেইন এটা হলো আমার আইডি, তাহলে দেখেন এই প্রথম আইডিটা মিললো, এরপর ইকুয়াল এটা মিললো, তারপর আবার আইডি, তারপর অপারেশন, তারপর আবার আইডি সেমিক্লোন, তাই না, তাহলে আইডি অপারেশন আইডি সেমিক্লোন, তাহলে এর পরেরটা আবার মিললো। তাহলে এইখানেও কোনো আমার সিনট্যাক্স এরর নাই। তাহলে যখন সে রিপোর্ট করবে, সে তাহলে কোনগুলো রিপোর্ট করতেছে, এই যে যেখান থেকে সে প্যানিক মোডে চলে গেছে সেই লাইনগুলো সে রিপোর্ট করতেছে যে আমার এই লাইনে সমস্যা আছে। মানে মোটামুটি কি আইডিয়া বোঝা গেছে, মানে মানে সিনট্যাক্স অ্যানালাইজার কেন হলো একটা ইরর খেয়ে থেমে যায় না, কেন সে অন্য ইররগুলো রিপোর্ট করতে পারে, আইডিয়াটা কি পাওয়া গেছে? জি স্যার। তাহলে এখান থেকে এগুলা থেকে কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেন আসে, ঠিক আছে, প্যানিক মোড থেকে কিন্তু আসে, প্যানিক মোড রিকভারি কি এই টাইপের জিনিসপাতি আসে। তো আমরা হলো মানে এগুলা দেখবো যে আমাদের আরও কিছু রিকভারি টেকনিক আছে, ঠিক আছে, জাস্ট যে এগুলাই আছে এরকম না, আরও রিকভারি টেকনিক আছে, এগুলা হয়তো আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো আজকে আরেকটা কয়েকটা জিনিস একটু ক্লিয়ার করি, যে এখানে দেখেন খুবই অবভিয়াস চিন্তা একটা হইতে পারে যে এইখানে এইটা যদি আমি সরাই ফেলি, এটা সরাই ফেললে কিন্তু আমার ওই আগের ইয়ার সাথে কাইন্ড অফ মিলে যায়, তাই না, ওই আগের যে আমার রুলটা আছে, যেমন এখানে মনে করেন আমার ইনিশিয়ালি আমার রুলটা ছিল অনেকটা এরকম, এই যে এ ইকুয়াল টু বি প্লাস মাইনাস সি, এটা মানে এটা হচ্ছে আমার ইয়া, আর এটা ছিল আমার রুল, এই দুটো ছিল আমার রুল। তাহলে আমি যদি সামহাও এটাকে যদি সরাই ফেলি, আমার কিন্তু এটা কিন্তু ঠিক আছে, এখন কিন্তু আবার এই জিনিসটা সিনট্যাকটিক্যালি ঠিক আছে, তাই না। তো আমরা আরও কিছু রিকভারি দেখবো, যেই রিকভারিতে যেটা করে সেটা হলো কম্পাইলার নিজে নিজে ডিসাইড করে কোনো মানে কোনো কিছু একটা ফেলাই দিতে, ঠিক আছে, হয় সে এটাকে ফেলাই দিবে অথবা এটাকে ফেলাই দিবে, দিলে হলো আবার সিনট্যাকটিক্যালি সে কারেক্ট হয়ে যাবে। তো এরকমও ইয়া আছে, এরকমও কম্পাইলার আছে যে হলো নিজ থেকে ঠিক করে ফেলে, নিজ থেকে সোর্স কোডকে মডিফাই করে সে আবার বাকি ইয়াগুলো করে। এখন এইখানে কিছু সমস্যা আছে, এগুলা জিনিসের কিছু সমস্যা আছে। এখন মনে করেন কোডার অ্যাকচুয়ালি প্লাসকে রাখতে চাইছিল যে ও চাইছিল এ ইকুয়াল টু বি প্লাস সি এটা থাকুক, বাট কম্পাইলার মনে করেন ও তো নিজের মতো করে মডিফাই করছে, ও মডিফাই করার সময় একে ফেলাই দিছে, এটা কিন্তু হইতেই পারে, ঠিক আছে। তো এরকম আরও অনেকগুলো টেকনিক আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, বাট ওগুলাতে অত ডিটেলসে যাবো না, ওগুলা জাস্ট কোনটা কী করে আমরা খালি ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবো। আচ্ছা, তো আজকে একটু বলেন যে শুরু থেকে কোথাও বুঝতে কি সমস্যা হয়েছে কারো? আজকে একটু ল্যাবের জিনিসে গেছি, কারণ হলো আপনাদের ল্যাব সামনে শুরু হবে, তো ওই জন্য একটু ল্যাবের জিনিসে গেছি। এরপরের দিন আমরা আবার থিওরিটিক্যাল জিনিসে আমরা পুরো ফোকাস করব। আজকে থিওরিটিক্যাল জিনিসের মধ্যে শুধু এই প্যানিক মোডটাই ছিল, ঠিক আছে, আর নেক্সট দিন থেকে আমরা আবার পুরোপুরি এদিকে চলে যাব। আর এই যে যা বলছি এগুলা থেকে কি আর কোনো সমস্যা আছে? কারো সমস্যা থাকলে আমাকে বলেন।
এই যারা একদম ওই যে ভুলে গেছেন কনটেক্সট ফ্রি গ্রামার রেগুলার এক্সপ্রেশন, একটু এই দুটো টপিক অল্প একটু মানে জাস্ট হলো কি করা হয় কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে কীভাবে ডেরাইভ করা হয়, তাই না? পার্স ট্রি সম্পর্কে, পার্স ট্রি নিয়ে আমি আবার আলোচনা করব, বা পার্স ট্রি জিনিসটা কি সিএফজি তো মানে ওই যে ওই কোর্সে কিন্তু পড়ার কথা, না পড়লে সমস্যা নেই, আমি আবার ডিসকাস করব, বাট একটু আইডিয়া নিয়ে আসবেন, তাহলে হয় কি লস্ট ফিল করবেন না ক্লাসে। আচ্ছা, বুঝা গেছে আজকে ক্লাসটা? হ্যালো, জি স্যার। ঠিক আছে, যদি না থাকে তাহলে আজকে আমরা এখানে শেষ করি। আর নেক্সট দিন হলো ওই সেম, নেক্সট দিন তো থার্সডে।